জীবনটা একটা বেদনা হয়ে গেল। আচ্ছা, কই গেল ব্যাচ এলিটস? হ্যালো গাইস, হ্যালো হ্যালো হ্যালো। জীবনটা আসলে একটা বেদনা হয়ে গেছে, বুঝছো? ইন্টারনেট প্রোভাইডারকে যে আজকে কি করব। আচ্ছা, এই ডট ইন্টারনেটের কি হয়েছে? ডট ইন্টারনেট নাই কেন? ওদেরকে একটু ধরা লাগবে। ওদেরকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, খুব জ্বালাচ্ছে আজকে। এখন আমার হটস্পট দিয়ে ক্লাস নেওয়া লাগতেছে। হোয়াট এ প্যাথেটিক ডে টু লিভ। ও মাই গড, এটা দিয়ে আমি কেন শুরু করছি? এটা আমি মুখস্থ করতেছিলাম, তোমাদের ক্লাসে বলবো তার জন্য। আয় হাই, প্রথমেই মোটিভেশন। সরি গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। সবাইকে আবারও ক্লাসে স্বাগতম। আমরা মাঝখানে একদিন ক্লাস করি নাই, শনিবার, অ্যান্ড আই হোপ ইউ পিপল মিসড মি। না করলেও যদিও সমস্যা নাই। যাই হোক, আমরা আজকে আবার ক্লাসে ব্যাক করেছি লেকচার নাম্বার 8 নিয়ে। এবং লাস্ট ক্লাসের লাস্টের দিকে কিছু কিছু কথা তোমরা নাকি শুনতে পাও নাই, একটু কেটে কেটে আসতেছিল টাইপ 5 থেকে স্পেশালি। সো সেই টাইপ 5 থেকে আমি আজকে আরেকবার আলোচনা করব, যে লাস্টের পার্টটা যেটা বেঝে বেঝে আসতেছিল সেটা আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। আর এর পাশাপাশি আজকে আমাদের হালকা একটু থিওরিটিক্যাল আলোচনা, বাট আজকের ক্লাসটা বুঝছো মানে অনেক সহজ। ধরো আজকের ক্লাস যদি আমি ওখানে বসি, তুমি যদি বোর্ডের সামনে আসো, তুমিও ভাই নিতে পারবা, ঠিক আছে? জাস্ট একটু মনোযোগ দেওয়া লাগবে, কারণ এখান থেকে কিছু কিছু ট্রিকি এমসিকিউ চলে আসে, সেগুলো আপনার বুঝতে পারা লাগবে। কিভাবে কি প্রশ্ন আসলে অ্যান্সার করবে সেগুলো আমি সবই বলে দিব। আমরা চ্যাপ্টার 6 পড়ে আসছি না, গ্র্যাভিটির পরিবর্তন। ওই কনসেপ্টগুলো হচ্ছে আজকে আমাদের ক্লাসে একটু লাগবে, যে এক গ্রহ থেকে আরেক গ্রহে গেলে গ্র্যাভিটি কিভাবে চেঞ্জ হয়, ভূপৃষ্ঠ থেকে উপর উঠলে গভীরে গেলে গ্র্যাভিটি কিভাবে চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, এগুলো আরেকটাবার আমরা রিক্যাপ করব। এবং তার সাথে হচ্ছে সরল দোলকের পর্যায়কালের যে সম্পর্ক, সেটা আমরা একটু পড়াশোনা করব, ঠিক আছে? 4টা ম্যাথও আছে, সেই ম্যাথগুলোও করা লাগবে। কয়েকটা গ্রাফ আছে, ইন্টারেস্টিং গ্রাফ। ঢাকা ভার্সিটিতে মোস্ট প্রবাবলি হচ্ছে এই বছরের আগের বছরের মধ্যে একটা গ্রাফ আসছিল, আমি বলে দিবনি। টি স্কোয়ার্ড বনাম এলের যে গ্রাফ, এটা ঢাকা ভার্সিটিতে আসা গ্রাফ। ওকে, সেগুলো কিন্তু পারা লাগবে, এগুলো না পারলে কিন্তু জীবন একটু বেদনা। ওকে, তাহলে দেখেন, আমাকে সবাই একটু জানান সব কিছু ঠিকঠাক আছে কিনা, স্পেশালি ভিডিও ঠিকঠাক আছে কিনা, কারণ আমার হটস্পট দিয়ে ক্লাস নেওয়া লাগতেছে। সো ওয়েদার ইটস ল্যাগিং অর নট, আই হ্যাভ টু নো। আমাকে একটু জানাও যদি সব ঠিকঠাক থাকে তোমাদের এন্ডে। উই উইল স্টার্ট দ্য ক্লাস পিপল। আর দেরি না, জীবনে এমনি অনেক পিছায় আসছি, জীবনটা একটা বেদনা। এই আমাকে একটু বলো তো, কমেন্ট চেক করার জন্য এখানে আসা লাগতেছে, কি একটা জ্বালা। ফোনটা রাখা লাগছে এখানে। আচ্ছা, তোমাদের কমেন্ট আগে একটু পড়ে নিই, হ্যাঁ, তারপর ফোনটা রেখে আসবো। কমেন্ট পড়তে সেই লাগে। অনেক ঘোরাঘুরি করছেন দাদা। এই বেটা, গেছি মাত্র 2 দিনের জন্য বাসায়, তুই বললো অনেক ঘোরাঘুরি করছি, মানে ঘুরতে বেরোইছি একটা দিন, আর একদিন ছবি তুলছি রাস্তার মধ্যে যাওয়ার সময়। ঘোরাঘুরি কেমনে করলাম? জার্নি করছি বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাদা, আপনাকে বৌদির সাথে গ্রামে দেখবো ভাবছিলাম, কিন্তু না দেখে হতাশ হয়েছি। কেন রে? তোর এই দুনিয়াতে দায়িত্ব কি পড়ালেখা করা নাকি আমার বিয়ে দেওয়া? তোর যদি দায়িত্ব হয় আমার বিয়ে দেওয়া, তাহলে তুই দে, ঠিক আছে? আমার বাপ মার আর চিন্তা করা লাগবে না, আমারও চিন্তা করা লাগবে না, দায়িত্ব তোর। তারপর তুই খুশি হয়ে পড়তে বসিস। আর যদি মনে হয় যে না ভাই আমার তো পড়ালেখাও আছে, তাহলে পড়ালেখায় ফোকাস কর, আমার বিয়ে নিয়ে চিন্তা করা লাগবে না। যাই হোক ভাইয়া, সিকিউ এর জন্য কোন কোন চ্যাপ্টার মাস্ট? দেখো ভাইয়া, টোটাল 10টা চ্যাপ্টার আছে, তার মধ্যে 9টা চ্যাপ্টার থেকে সিকিউ আসার মধ্যে 9টার থেকে 8টা চ্যাপ্টার আসবে, মানে 8টা সিকিউ আসবে আর কি, ঠিক আছে? সো তুমি যে কোনো 8টা চ্যাপ্টার পড়লেই হবে, বা যে কোনো 6টা বা 7টা চ্যাপ্টার পড়া হচ্ছে সেফ অপশন, যেই 6টা বা 7টা তুমি ভালো পারো, ঠিক আছে? ওকে, দাদা বিকাল 6:30 ক্লাস করছি, আর ভালো লাগতেছে না, ঠিক আছে? তাহলে চলো ক্লাস শেষ করে দিই। লেটস গো বাচ্চারা, আমরা ক্লাস শুরু করি। আমার ফোনটা রেখে দেওয়া লাগতেছে, কারণ হটস্পট দিয়ে ক্লাস নেওয়া লাগতেছে। লেটস গো, আসো। কই থেকে আলোচনা করবো? কেস 5 থেকে। তার আগে একটু বলে রাখি, পর্যায়কালের ফর্মুলা যারা ভুলে গেছেন তাদের জন্য জাতির খাতির আর একটা বার বলতো, সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা কি ছিল? ভাই বিশ্বাস করবো না, এত ভাল লাগতেছে। এখন তুমি বলতে পারো যে ভাই কেন ভাল লাগতেছে। ভাই বিশ্বাস করো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার কোন ক্লাস নিতে সবচেয়ে ভালো লাগে, ইটস একাডেমিক। একাডেমিক ক্লাস নেওয়ার মতো মজা মানে অন্য কোনো কিছুতে আমি পাই না। সেটা তুমি রিভিশন ক্লাস বলো, ঠিক আছে, ওখানে অল্প সময় অনেক পড়ানো যায়, ব্যাচগুলোতে কম ক্লাস নেওয়া লাগে, অলসো অ্যাডমিশনেও। বাট ভাই একাডেমিক পড়ে যে শান্তি হয় না, ওই যে নিজের মতো করে বানানো, এটা হচ্ছে একাডেমিকের ফিলটা পাওয়া যায়। আচ্ছা বলো, সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা কি? ভাইয়া ভুলে গেছি। ঠিক আছে, তোমার নাম মনে আছে তো? তাহলে সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা মনে থাকা উচিত। সেটা কি ছিল? টি ইজ ইকুয়ালস টু 2π√L/g। মনে পড়ে? এখানে এলটা কি বলো তো? এলটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। এল কি ছিল? এল ছিল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য।
কার? সরল দোলকের। ভাইয়া সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য জন্য কেমনে মেজার করতাম? ঝুলন বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটা ছিল কার্যকরী দৈর্ঘ্য। ওকে, এটাও আজকে হালকা একটু গবেষণা হবে আমাদের। এবং জিটা কি? জিটা হচ্ছে ইফেক্টিভ গ্র্যাভিটি। কি? ইফেক্টিভ গ্র্যাভিটি। এখন এই ইফেক্টিভ গ্র্যাভিটির মান কিন্তু বিভিন্ন কেসে বিভিন্ন রকম হইতে পারে। যেমন মনে আছে কিনা লিফট উঠার যে কেসটা আমি দেখাইছিলাম, কেস 2 এবং 3 যেটা ছিল, কেস 2 3 না 3 আর 4 যেটা ছিল। কেস 3টা কি ছিল? কেস 3টা ছিল হচ্ছে লিফট উপরে উঠতেছে, আর কেস 4টা কি ছিল? লিফটটা নিচে নামতেছে। ওকে, ওই কেসগুলোতে ইফেক্টিভ গ্র্যাভিটি কত হয়েছিল বলো তো? ধরো একটা লিফট, এটা আগের দিনই পড়াইছিলাম, এ ত্বরণে উপর উঠতেছে। কি করতেছে? এ ত্বরণে উপর উঠতেছে, এবং লিফটের এখানে হচ্ছে একটা সরল দোলক বাঁধা আছে যেখানে। ওকে, এটা হচ্ছে একটা সরল দোলক। বলো তো এই সরল দোলকের উপর ইফেক্টিভ গ্র্যাভিটি কত হবে? ভাইয়া ইফেক্টিভ গ্র্যাভিটি কেমনে বের করে? দেখো খুবই সহজ। প্রথম কথা হচ্ছে নিচের দিকে ওর তো একটা গ্র্যাভিটি আছে, পৃথিবী ওকে টানতেছে। আরও একটা সিউডো অ্যাক্সিলারেশন এখানে আসবে। ভাইয়া সিউডো অ্যাক্সিলারেশন এটা কখন আসে? এটা আসে যখন তোমার রেফারেন্স ফ্রেমটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হয়। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কেমনে বুঝবা? যদি রেফারেন্স ফ্রেমের মধ্যে ত্বরণ থাকে। এখানে রেফারেন্স ফ্রেম কোনটা? তুমি যে মাপবা ওর পর্যায়কাল কোন জায়গায় দাঁড়ায় মাপবা? লিফটের ভিতরে। লিফট কি স্থির? না। লিফট কি ধ্রুব বেগে গতিশীল? না। লিফটের ত্বরণ আছে ভাই, ত্বরণ আছে মানেই হচ্ছে রেফারেন্স ফ্রেমটা কি? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটা কি? এটা হচ্ছে নন ইনার্শিয়াল বা অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। বুঝতে পেরেছো? এবং নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে সবসময় আমরা কি পাবো? একটা সিউডো অ্যাক্সিলারেশন পাবো। প্রশ্ন হচ্ছে সেই সিউডো অ্যাক্সিলারেশনের মান এবং ডিরেকশন কেমনে বের করব? যেমন ওই যে কেন্দ্রমুখী বলের সময় যেটা আসে, সেম কাহিনী কিন্তু। আমরা যে কেন্দ্র বিমুখী বল বলি, এটা কি? ওটা একটা সিউডো ফোর্স। কেন আসতেছে? কারণ রেফারেন্স ফ্রেমের মধ্যে কি আছে? রেফারেন্স ফ্রেমের মধ্যে আছে হচ্ছে ত্বরণ, তার জন্য। ঠিক আছে, সো সেম কাহিনী এখানে আমাদের রেফারেন্স ফ্রেমটা একটা নির্দিষ্ট ত্বরণে উপর উঠতেছে, এ ত্বরণে। আমরা এখানে একটা সিউডো অ্যাক্সিলারেশন পাবো। কোন দিকে? আমাদের রেফারেন্স ফ্রেম যেদিকে উঠবে তার বিপরীত দিকে। সেই ত্বরণের মান কত হবে? রেফারেন্স ফ্রেম যত ত্বরণে উঠবে ঠিক ততখানি সিউডো অ্যাক্সিলারেশন কাজ করবে রেফারেন্স ফ্রেমের ভিতরে থাকা অবজেক্টের উপর। ঠিক আছে, তাহলে আমার রেফারেন্স ফ্রেম এ ত্বরণে উপর উঠতেছে, ওর উপর একটা সিউডো অ্যাক্সিলারেশন কাজ করবে। কোন দিকে বলো তো? নিচের দিকে, উল্টা দিকে। মান কত হবে? এ। ওকে, তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে এই বস্তু কতখানি ত্বরণ ফিল করবে, ইফেক্টিভ গ্র্যাভিটি কত হবে? ইফেক্টিভ গ্র্যাভিটি হবে জি প্লাস এ। ওকে, একদম সহজ। এখন যদি ভাই এরকম হয় যে না আমার বস্তু কি করতেছে, আমার বস্তু বা লিফট হচ্ছে নিচে নামতেছে, এই হচ্ছে সরল দোলক, লিফটের ভিতরে আছে, লিফটটা কি করতেছে? এ ত্বরণের নিচে নামতেছে, এই অবস্থায় ইফেক্টিভ গ্র্যাভিটি কত হবে? বলেন বলেন বলেন। গ্র্যাভিটি তো একটা আছে, ইয়েস গ্র্যাভিটি তো একটা আছে। আর কোনো ত্বরণ আসবে? আসবে। কেন? কারণ রেফারেন্স ফ্রেমে অ্যাক্সিলারেশন আছে, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, একটা সিউডো অ্যাক্সিলারেশন আসবে। কোন দিকে বলো তো? রেফারেন্স ফ্রেম যেই দিকে গতিশীল বা রেফারেন্স ফ্রেমের ত্বরণ যেদিকে তার উল্টা দিকে, তার মানে সিউডো অ্যাক্সিলারেশন আসবে উল্টা দিকে। সেটার মান কত হবে? রেফারেন্স ফ্রেমের ত্বরণ যত, সিউডো অ্যাক্সিলারেশনের ত্বরণও তত। ওকে, তাহলে ওই যে বস্তুটা তার উপর ইফেক্টিভ গ্র্যাভিটি কত হবে বা ইফেক্টিভ ত্বরণ কত হবে? ইফেক্টিভ গ্র্যাভিটি হবে জি মাইনাস এ। ওকে, আমরা দেখছিলাম না লিফট যখন উপরে উঠে তখন কি হয়? নিজেকে ভারী বলে মনে হয়। কেন? কারণ যে গ্র্যাভিটির মানটা বাইরে যায় বা আমরা বেশি গ্র্যাভিটি ফিল করি, ওটাই তো ইফেক্টিভ গ্র্যাভিটি। আর লিফট যখন নিচে নামে তখন নিজেদেরকে হালকা মনে হয়। কেন? কারণ আমরা কম গ্র্যাভিটি ফিল করি, ওইটাই ইফেক্টিভ গ্র্যাভিটি। তাহলে বলো তো এই সরল দোলকের পর্যায়কাল কত হবে? T is equals to 2 pi root over L by G। G কোনটা? ইফেক্টিভ গ্র্যাভিটি। এখানে ইফেক্টিভ গ্র্যাভিটি কোনটা? G প্লাস এ, তার মানে এখানে হবে হচ্ছে G প্লাস এ। এখানে কত হবে ভাইয়া? এখানে হবে হচ্ছে T is equals to 2 pi root over L by G minus a। ক্লিয়ার? একদম সহজ। আচ্ছা ধরো তোমাকে এই প্রশ্ন করছে, কি প্রশ্ন ভাইয়া? ধরো একটা ম্যাথ আসছে। কিরকম ম্যাথ আসছে ভাইয়া? লেট সাপোজ একটা লিফট উপরের দিকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে উঠতেছে। ওকে, এখানে কি আছে? একটা সরল দোলক আছে। ধরো এমসিকিউ আসছে, সরল দোলক আছে। তোমাকে বলছে এই সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা কোনটা? অপশন দিয়ে দিছে বেশ কয়েকটা। T is equals to 2 pi root over L by G, T is equals to 2 pi root over L by G minus 2 এবং T is equals to 2 pi root over L by G plus 2। বলো কোনটা হবে? ভাইয়া অপশন নাম্বার সি। কেন? এই যে আপনি মাত্রই শিখাইছেন যখন উপর উঠবে তখন কি হবে? এই যে ত্বরণ যোগ হবে। হ্যাঁ ঠিক আছে, অপশন নাম্বার সি এবং স্যার দিছে কেটে।
ভাই যখন লিফট ত্বরণে গতিশীল হবে তখনই কাহিনী হবে। তোমারে তো বলছে লিফটের বেগ 2 মিটার/সেকেন্ড, ত্বরণ তো দেয় নাই। সো লিফট যদি সমবেগে উপরে উঠে তখন তো এটা জড় প্রসঙ্গ কাঠামো, তখন তো সিউডো অ্যাক্সিলারেশন আসবে না। সিউডো অ্যাক্সিলারেশন কখন আসবে? যখন প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকবে। এখানে কি প্রসঙ্গ কাঠামোতে কোনো ত্বরণ আছে? কোনো ত্বরণ নাই, এখানে কোনো সিউডো অ্যাক্সিলারেশন আসবে না। তাহলে এখানে গ্র্যাভিটি একটাই, সেটা হচ্ছে জি। তাহলে এবার পর্যায়কাল কত হবে? পর্যায়কাল হবে হচ্ছে t = 2π√L/g। সো প্রশ্ন প্রথমে ভালো মতো পড়া লাগবে যে লিফট কি ত্বরণে গতিশীল নাকি সমবেগে গতিশীল। যদি সমবেগে গতিশীল হয় তখন কিন্তু কোনো চেঞ্জ আসবে না, নর্মাল ফর্মুলা। বাট যদি ত্বরণে গতিশীল হয় সেখানে হচ্ছে সিউডো অ্যাক্সিলারেশনটা চলে আসবে। পারবো? এগুলো লাস্ট ক্লাসেই পড়ছি। এবার আসেন লাস্ট ক্লাসের আরও কিছু জিনিস। প্রথমত হচ্ছে আমাদের কত নাম্বার কেস? আমাদের কেস নাম্বার 5। আচ্ছা, কেস নাম্বার 5-এ কি বলছে? বলছে একটা লিফট আছে। ওকে ভাইয়া, একটা লিফট তো অনেক আগে থেকেই ছিল, ঠিক আছে, আবারও আছে। এখন এই লিফটটা কি করতেছে? ফ্রি ফল হচ্ছে। ফ্রি ফল মানে হচ্ছে মুক্তভাবে নিচে পড়তেছে। লিফটের ভিতরে আমাদের একটা সরল দোলক আছে এবং লিফটটা নিচের দিকে পড়তেছে হচ্ছে জি ত্বরণে। কত ত্বরণে? জি ত্বরণে। তার মানে কি লিফটের ফ্রি ফল হচ্ছে ভাইয়া, কি হচ্ছে? ফ্রি ফল। ওকে, ঠিক আছে ভাইয়া, ফ্রি ফল লিফটের হইল। এইবার কি হবে? এবার পর্যায়কাল কত হবে? আমরা প্রথমে বলো এখানে ইফেক্টিভ গ্র্যাভিটি কত। দেখো প্রথম কথা, এখানে তো ত্বরণ তো আছে রেফারেন্স ফ্রেমের এবং সেই ত্বরণের মান হচ্ছে গ্র্যাভিটির সমান। তাহলে ওর উপর একটা গ্র্যাভিটিতে এমনিই কাজ করবে যেটা পৃথিবী দিবে, আর একটা কাজ করবে সিউডো অ্যাক্সিলারেশন। সিউডো অ্যাক্সিলারেশন কোন দিকে? রেফারেন্স ফ্রেম যেদিকে যাবে তার উল্টা দিকে, তার মানে হচ্ছে এই যে দিকে। তাহলে এই দিক বরাবর আরও একটা ত্বরণ হবে জি পরিমাণ। ওকে, কারণ এবার অ্যাক্সিলারেশনের মানও তো জি রেফারেন্স ফ্রেমের। ওকে, তাহলে বস্তুর উপর দুইটা অ্যাক্সিলারেশন, একটা নিচের দিকে জি আর একটা উপরের দিকে জি। বস্তুর উপর ইফেক্টিভ গ্র্যাভিটি কত হবে ভাইয়া? ইফেক্টিভ গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু জি মাইনাস এ। এর মান কত? জি। তার মানে ইফেক্টিভ গ্র্যাভিটি কত হবে? 0। ইফেক্টিভ গ্র্যাভিটি যদি 0 হয় পর্যায়কাল কত হবে? টি ইজ ইকুয়ালস টু 2π√L/g ইফেক্টিভ। তার মানে 2π × √L/0। ম্যাথমেটিক্যালি এটা অসংজ্ঞায়িত, বাট আমরা বলি কি এটা হচ্ছে ইনফাইনাইট। কি? ইনফাইনাইট। তার মানে এই কেসে সরল দোলকের পর্যায়কাল কত হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে সরল দোলকটা দুলবে না গো। মানে কি? সরল দোলক দুলবে না। ওকে, কি বলেন ভাইয়া, সরল দোলক দুলবে না মানে? একটা সরল দোলকের পর্যায়কাল যদি 0 হয় তখন নয় বুঝলাম সরল দোলক দুলবে না। পর্যায়কাল অসীম হইলে কেন দুলবে না? দেখো পর্যায়কাল অসীম মানে কি? একটা পর্যায় কমপ্লিট করতে বা একটা দোলন কমপ্লিট করতে অসীম পরিমাণ সময় লাগতেছে। তার মানে হচ্ছে সিনারিওটাকে এভাবে চিন্তা করতে পারো। ধরো এখানে হচ্ছে তোমার কাছে একটা সরল দোলক আছে। কোথায়? এখানে। হ্যাঁ, এই যে এখানে আছে একটা সরল দোলক, লেটস সাপোজ। এখন এই সরল দোলকটা একটা দোলন কমপ্লিট করা মানে কি? ওর এখান থেকে এখানে যাওয়া লাগবে, এখান থেকে এখানে আসা লাগবে। এখন ধরো এখান থেকে এখানে যেতে লাগছে 1 বিলিয়ন বছর। মানে ডাইনোসর দেখছিল যে হ্যাঁ এখান থেকে সরল দোলক যাত্রা শুরু করছে, আমরা দেখতেছি যে হ্যাঁ সরল দোলক না এই পর্যন্ত এসে পৌঁছাইছে। ও কি আদৌ দুলতেছে বলো? সেই ডাইনোসরের যুগে ও হচ্ছে দোলাটা শুরু করছিল, আমাদের যুগে এসে ও এখান থেকে এই পর্যন্ত আসতেছে। তুমি কি আদৌ ওকে দুলতে দেখবা? না ভাই। একটা সরল দোলকের পর্যায়কাল যদি অসীম হয় তার মানে তার দোলন কমপ্লিট করতে সময় লাগতেছে অসীম পরিমাণ। সে কি আদৌ দুলতেছে? দুলতেছে না। ধরো একটা পর্যায় কমপ্লিট করতে সময় লাগতেছে 5 কোটি বছর, তুমি কি সরল দোলককে দুলতে দেখবা? তোমার জীবদ্দশায় দুলতে দেখবা? দুলতে তো দেখবা না, ঠিক আছে? তো সরল দোলকের পর্যায়কাল যখনই অসীম হয়ে যাবে মাথায় রাখা লাগবে সরল দোলক কিন্তু তখন দুলতেছে না। ওকে, তো সরল দোলকের পর্যায়কাল যদি কখনো অসীম আসে আমরা কি বলবো? সরল দোলক দুলতেছে না। এবং অসীম কখন আসবে? যখন গ্র্যাভিটির মান বা ইফেক্টিভ গ্র্যাভিটি 0 হয়ে যাবে। যে কোনো কেসে যখনই ইফেক্টিভ গ্র্যাভিটি 0, ধরো তুমি ভূপৃষ্ঠের কেন্দ্রে চলে গেছো, ঠিক আছে? কোথায় চলে গেছো? পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে গ্র্যাভিটি কত? 0। তোমার যদি বলে সরল দোলকের পর্যায়কাল কত? অসীম। তার মানে কি সরল দোলক দুলবে না। পৃথিবীর কেন্দ্রে তুমি সরল দোলককে দুলাইতে পারবা না। একটা ধরো স্পেসশিপ যেখানে কোনো গ্র্যাভিটি নাই, সেখানে তুমি একটা সরল দোলক নিয়ে গেছো, নিয়ে বললা পর্যায়কাল কত? অসীম। ভাই সরল দোলক দুলবে না স্পেসশিপের মধ্যে, কোনো গ্র্যাভিটিই তো নাই। গ্র্যাভিটি ছাড়া দুলবে কেমনে? বুঝছেন? শিওর? ক্লিয়ার? ভেরি গুড। এবার হচ্ছে কেস 6। কেস 6টা কি ছিল? জাতির খাতির আর একটা বার। ধর এখানে একটা গাড়ি আছে, ঠিক আছে? এটা হচ্ছে গাড়ির মাথা। এখন গাড়িটা চালাবে কে? তুমি ছাড়া আর কেই বা আছে বলো? কামলা দেওয়ার জন্য তুমি আছো আর আমি আছি। এই হচ্ছে গাড়ি, ঠিক আছে? এখন গাড়ির ভিতরে তুমি ধরো বসে আছো ভাবসাব নিয়ে, এই ওকে, একদম হাতে মনে করো টেয়ারিং ধরে। ও মাই গড, ছবি আজকাল যা কি বুঝছো, কবে যে শিল্পকলা একাডেমি থেকে আমাকে ধরে টোরে নিয়ে যায়, যাই হোক।
এই হচ্ছে গাড়ি। এখন এই গাড়ির ভিতরে কি আছে? গাড়ির ভিতরে আছে হচ্ছে একটা সরল দোলক। কি আছে? একটা সরল দোলক। এই হচ্ছে সরল দোলক। এখন গাড়ির একটা অ্যাক্সিলারেশন আছে। তোমারে বলছে গাড়িটা তুমি চালাচ্ছ এ ত্বরণে। কত ত্বরণে চালাচ্ছ? এ ত্বরণে। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে গাড়ির ভিতর যে সরল দোলকটা আছে তার পর্যায়কাল কত? পর্যায়কালের ফর্মুলা তো তুমি জানো, 2π√L/g। সামহাও তোমার জি এর মানটা বের করা লাগবে, কারণ এল এর মান তো আর এখানে চেঞ্জ হবে না, তোমার জি এর মানটা লাগবে, ইফেক্টিভ গ্র্যাভিটি কত, তাহলে হচ্ছে পর্যায়কাল বের করে ফেলতে পারবা। আচ্ছা দেখো, ইফেক্টিভ গ্র্যাভিটির মানে এই প্রশ্ন তোমার মধ্যে আসতে পারে যে ভাই আমি ইফেক্টিভ গ্র্যাভিটি নিয়ে কখন চিন্তা করব? তুমি চিন্তা করবো হচ্ছে দুইটা কেসে। একটা হচ্ছে যখন গ্র্যাভিটির মান চেঞ্জ হইতে পারে। যেমন গ্র্যাভিটির মান কখন চেঞ্জ হইতে পারে? তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে গ্র্যাভিটি চেঞ্জ হইতে পারে, তুমি ভূপৃষ্ঠের অভ্যন্তরে গেলে গ্র্যাভিটি চেঞ্জ হইতে পারে, তুমি পৃথিবী থেকে চাঁদে গেলে গ্র্যাভিটি চেঞ্জ হইতে পারে। এটা হচ্ছে একটা কেস। আর একটা কেস হচ্ছে যখন তুমি দেখবা সরল দোলক যার মধ্যে আছে তার যদি ত্বরণ থাকে তখনই ইফেক্টিভ গ্র্যাভিটি চেঞ্জ হবে। ধরো সরল দোলক এখানে ছিল লিফটের মধ্যে, লিফটের ত্বরণ ছিল, তোমার ইফেক্টিভ গ্র্যাভিটি নিয়ে চিন্তা করা লাগবে। এখানে সরল দোলক আছে গাড়ির মধ্যে, গাড়ির ত্বরণ আছে, তোমার ইফেক্টিভ গ্র্যাভিটি নিয়ে চিন্তা করা লাগবে। বাট যখন আমাদের সরল দোলক লিফটের মধ্যে ছিল, তার কোনো ত্বরণ ছিল না, তখন কি আমাদের ইফেক্টিভ গ্র্যাভিটি নিয়ে চিন্তা করা লাগছে? লাগে না। তাহলে ইফেক্টিভ গ্র্যাভিটির চিন্তা দুইটা কেস আসবে। একটা হচ্ছে যখন গ্র্যাভিটির মান চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি ধরো গ্রহ চেঞ্জ করতেছো, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতেছো, এইটা একটা কেস। আর একটা হচ্ছে যখন সিস্টেমের মধ্যে ত্বরণ আছে, তোমার সরল দোলক যে সিস্টেমের মধ্যে রাখা, সেই সিস্টেমে যদি ত্বরণ থাকে তখনও তোমার ইফেক্টিভ গ্র্যাভিটি নিয়ে চিন্তা করা লাগবে। ঠিক আছে, গুড। তাহলে আসেন এখানে একটু ইফেক্টিভ গ্র্যাভিটি নিয়ে চিন্তা করি। এখানে কয়টা গ্র্যাভিটি বা ত্বরণ কয়টা? একটা তো এইদিকে, কোন দিকে? নিচের দিকে, পৃথিবী প্রয়োগ করতেছে। আরও একটা সিউডো অ্যাক্সিলারেশন এখানে আসবে। সিউডো অ্যাক্সিলারেশন কেন আসবে তুমি চিন্তা করে দেখো। এই যে তোমার যে গাড়িটা, সে কি ত্বরণে গতিশীল না? ত্বরণে গতিশীল, তার মানে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। অবশ্যই আমরা বিপরীত দিকে কি পাবো? একটা সিউডো অ্যাক্সিলারেশন পাবো। সেটার মান কত হবে? সেটার মান হবে গাড়ির বা প্রসঙ্গ কাঠামোর ত্বরণের সমান। ওকে, তার মানে এই বস্তুর উপর বা সরল দোলকের উপর ত্বরণ কয়টা? দুইটা। দুইটা ত্বরণের মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 90 ডিগ্রি। ভাইয়া কেমনে বুঝলেন 90 ডিগ্রি? আচ্ছা, এই যে গ্র্যাভিটি যেটা জি, যেটা পৃথিবী প্রয়োগ করবে, সেটা কোন দিক কাজ করবে? উলম্ব বরাবর। তুমি গাড়ি চালাচ্ছ কোন দিক বরাবর? আনুভূমিক বরাবর। এখন তুমি যদি বলো যে না ভাই আমি তো গাড়ি উড়াই নিয়ে যাচ্ছি, ভাই আমি 45 ডিগ্রি করে গাড়ি চালাচ্ছি, তাইলে তো আবার একটু সমস্যা। ঠিক আছে, তখন আবার অন্যভাবে চিন্তা করা লাগবে। আপাতত আমরা সমতল রাস্তাতেই চালাচ্ছি, সো গাড়ি যাচ্ছে আনুভূমিক বরাবর, তার মানে গাড়ির অ্যাক্সিলারেশন আনুভূমিক বরাবর, তার মানে সিউডো অ্যাক্সিলারেশন যেটা তৈরি হবে সেটাও আনুভূমিক বরাবর। তাহলে একটা ত্বরণ আনুভূমিক বরাবর আর একটা হচ্ছে উলম্ব বরাবর। মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। তো যদি আমরা এই ববটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, ধরো এই, ঠিক আছে, এই কয়টা ত্বরণ যেন ওর উপর? ভাইয়া দুইটা। একটা এই দিক বরাবর জি, ওকে, একটা এই দিক বরাবর এ। ঠিক আছে, তাহলে ভাই ইফেক্টিভ গ্র্যাভিটি বা ইফেক্টিভ ত্বরণ কত হবে? ইফেক্টিভ ত্বরণ হবে এই দুইজনের লব্ধি গো। কি লব্ধি? তার মানে ইফেক্টিভ গ্র্যাভিটি হবে √g² প্লাস a²। এইটা হবে হচ্ছে ইফেক্টিভ গ্র্যাভিটি। অথবা তুমি এভাবেও লিখতে পারো g² প্লাস a² টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমরা পর্যায়কাল বের করি, পর্যায়কাল কত আসবে? খুবই সহজ, t is equals to 2π√L/g effective. That means 2π into √L divided by g² plus a² to the power half. এইটা আসবে হচ্ছে এই কেসে পর্যায়কাল। ক্লিয়ার গাইস? বুঝতে পেরেছি? একদম সহজ। পারবে এগুলো পরীক্ষায় আসলে? যত প্যাঁচাইছো এর চেয়ে আর কি প্যাঁচাবে? আছে, এর চেয়েও প্যাঁচানোর মতো আছে, আসতেছি। বাট পারবা না বলো তো? পারা লাগবে। ভেরি গুড। এবার আসেন কেস নাম্বার 7। হ্যাঁ, কারো কোনোটা বুঝতে সমস্যা হলে আমি দুইটা কেস আলোচনার পর আসতেছি আপনাদের কমেন্টে। কোনো সমস্যা হলে ডু লেট মি নো। আসো। ওকে, কেস নাম্বার 7-এ তোমার কি বলছে? ধরো এখানে একটা বাঁকা রাস্তা আছে। কি রাস্তা? বাঁকা রাস্তা। ও মাই গড, সেই প্রমিত। ওকে, সো এখানে আমাদের একটা গাড়ি আছে। কি আছে? গাড়ি আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কার। ওকে, এই পাশে লেখো, এটা হচ্ছে কি? একটা কার। ওকে, গাড়ির ভিতরের ছবিটা যদি আমি তোমাকে একটু দেখাই, গাড়ির ভিতরের ছবিটা হচ্ছে এরকম। এই হচ্ছে আমাদের গাড়িটা, এই হচ্ছে গাড়ি। ওকে, সে হচ্ছে সামনের দিকে আসতেছে। কোন দিকে আসতেছে? সামনের দিকে। ওকে, সামনের দিকে আসতেছে গাড়িটা। এটা হচ্ছে আমাদের আনুভূমিক রাস্তা। ওকে, এই গাড়ির মধ্যে কি রাখা আছে? গাড়ির মধ্যে হচ্ছে একটা সরল দোলক রাখা আছে গাড়ির ভিতরে।
ঠিক আছে, এটা হচ্ছে গাড়ির ভিতরে থাকা একটা সরল দোলক। তার মানে এই গাড়ির ভিতরে একটা সরল দোলক আছে। ঠিক আছে, দেখো গাড়ির ভিতরে কি আছে, গাড়ির ভিতরে সরল দোলক আছে, গাড়ির ভিতরে কি আছে, সরল দোলক। ওকে, এবার তোমাকে বলছে গাড়ির বেগ হচ্ছে ভি। গাড়ির বেগ কত ভাইয়া? গাড়ির বেগ হচ্ছে ভি মিটার পার সেকেন্ড। সে ভি মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এই মোড়টা ঘুরতেছে। তোমাকে প্রশ্ন করা হয়েছে গাড়ির ভিতরে থাকা সরল দোলকের পর্যায়কাল কত হবে। এখন তোমার মনে প্রথম যে চিন্তা আসা উচিত যে ভাইয়া গাড়ি যখন আমার মোড়টা ঘুরবে সেটা একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে ঘুরবে। হ্যাঁ ট্রু, একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে ঘুরবে, মানে বেগের মানটা কনস্ট্যান্ট হবে। তার মানে ভাইয়া আমার তো এখানে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো, যদি জড় প্রসঙ্গ কাঠামো হয় সেক্ষেত্রে তো আসলে ইফেক্টিভ গ্র্যাভিটি নিয়ে চিন্তা করার দরকার নেই। ভুল, এটা জড় প্রসঙ্গ কাঠামো না। দেখো যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, লেট সাপোজ একটা বস্তু আছে, সে হচ্ছে বৃত্তাকার পথে ঘুরতেছে, ওকে, তার বেগ কত? তার বেগ ধরলাম আমি 2 মিটার পার সেকেন্ড। তার বেগ এখানেও 2 মিটার পার সেকেন্ড, এখানেও 2 মিটার পার সেকেন্ড, এখানেও 2 মিটার পার সেকেন্ড। ওকে, বেগের মান চেঞ্জ হচ্ছে না, বেগের মান চেঞ্জ হয়ও না নরমালি। ওকে, কিন্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য তো কেন্দ্রমুখী বল দরকার। তাহলে ভাইয়া এই বস্তুর উপর বল তো একটা কাজ করতেছে, কেন্দ্রমুখী বল ছাড়া কি বৃত্তাকার পথে ঘুরতে পারবে? তুমিই বলো, পারবে না। তাহলে ওর উপর কেন্দ্রমুখী বল কাজ করতেছে এই দিক বরাবর, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, ওর উপর এই দিকে, ওর উপর হচ্ছে এই দিকে। তাহলে ভাই এটা আবার কেমন ফোর্স? একটা বস্তুর উপর বল কাজ করতেছে বাট বস্তুর বেগ চেঞ্জ হচ্ছে না। বেগ চেঞ্জ হচ্ছে, বেগের মানটা চেঞ্জ হচ্ছে না। দেখো বেগের ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। যখন বস্তু এই পয়েন্টে থাকবে তখন ওর বেগ থাকবে এইদিকে, যখন এই পয়েন্টে তখন এই দিকে, যখন এই পয়েন্টে তখন এই দিকে। বেগের ডিরেকশন তো চেঞ্জ হবে। তার মানে এখানে বেগের মান চেঞ্জ না হইলেও বেগের ডিরেকশন চেঞ্জ হবে। আর বেগের ডিরেকশন চেঞ্জ হওয়া মানে অবশ্যই বেগ পরিবর্তন হওয়া। একটা ভেক্টর রাশির যদি ডিরেকশন চেঞ্জ হয় ভেক্টর পরিবর্তন হয়ে যায় না? অবশ্যই পরিবর্তন হয়ে যায়। তার মানে এটা কিন্তু ইনারশিয়াল বা জড় প্রসঙ্গ কাঠামো না, এটা অজড় প্রসঙ্গ কাঠামো। তোমার কাছে দেখে মনে হচ্ছে হ্যাঁ কনস্ট্যান্ট বেগ নিয়ে যাচ্ছে, বাট বেগের মান কনস্ট্যান্ট, বেগের ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে। তার মানে অ্যাক্সিলারেশন আছে। অ্যাক্সিলারেশন যদি থাকে অবশ্যই এখানে ইফেক্টিভ গ্র্যাভিটি নিয়ে চিন্তা করা লাগবে। এখন তুমি বলবা যে ভাইয়া বেগের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তার জন্য আবার কতখানি ত্বরণ হবে না হবে সেটা আমি কেমনে বের করব? তোমার তো এখন বের করার দরকার নাই, তুমি চ্যাপ্টার 4 বের করে রেখে আসছো। তুমি পড়ছো না একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তার উপর একটা কেন্দ্রমুখী বল কাজ করে। যদি কেন্দ্রমুখী বল কাজ করে তার একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকবে না? অবশ্যই থাকবে। তার মানে এই বস্তুর উপর কাজ করবে একটা কেন্দ্রমুখী ত্বরণ। কোন দিকে? এই যে এই দিকে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ওকে, তার মানে এই যে আমার পুরো সিস্টেমটা গতিশীল, এই সিস্টেমের উপর কিন্তু এই দিক বরাবর একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে। কি আছে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে। তাহলে কেমন রেফারেন্স ফ্রেম? নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম। কি বের করা লাগবে? ইফেক্টিভ গ্র্যাভিটি বের করা লাগবে। দেখেন যদি আমার রেফারেন্স ফ্রেমটা নন ইনারশিয়াল হয়, যদি রেফারেন্স ফ্রেমের মধ্যে ত্বরণ থাকে, সেখানে আমরা একটা সিউডো অ্যাক্সিলারেশন পাই। সেই সিউডো অ্যাক্সিলারেশনের মান কত হয়? আচ্ছা সিউডো মানে কি বলতো? সিউডো মানে হচ্ছে নকল। ঠিক আছে, মানে যেটা আসলে এক্সিস্ট করতেছে না, আমরা হচ্ছে হিসাবের সুবিধার জন্য ধরে নিচ্ছি আর কি। ঠিক আছে, সো এটা কিন্তু অ্যাকচুয়াল এক্সিস্টেন্স নাই, এটা সিউডো মানে হচ্ছে নকল আর কি। ঠিক আছে, ওকে, সো দেখেন আমার এই দিক বরাবর সিস্টেমের ত্বরণ আছে, তাহলে সিউডো অ্যাক্সিলারেশন কোন দিক তৈরি হবে? অবশ্যই অপোজিট ডিরেকশনে। সেটার মান কত হবে? সেটার মান হবে হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের মানের সমান। ভাই কেন্দ্রমুখী ত্বরণের মান কত হয়? ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে বস্তুর বেগ, আরটা কি? আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে এখন যদি তুমি সরল দোলকের কথা চিন্তা করো, ওর উপর ত্বরণ কয়টা? ওর উপর ত্বরণ কিন্তু দুইটা রে। কোনটা কোনটা? এই দিক বরাবর আছে গ্র্যাভিটি, ঠিক আছে, আর এই দিক বরাবর সিস্টেমের ত্বরণ যেদিকে তার উল্টা দিকে তৈরি হবে হচ্ছে সিউডো অ্যাক্সিলারেশন। সেটার মান কত? সেটার মান হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের সমান, মানে ভি স্কোয়ার্ড বাই আর এর সমান। অন্যান্য কেসে তোমাকে ত্বরণের মান দিয়ে দিবে, এখানে কিন্তু ত্বরণের মান দিবে না, তোমার বস্তুর বেগ দিয়ে দিবে, ব্যাসার্ধ দিয়ে দিবে, সেখান থেকে ত্বরণটা বের করে নেওয়া লাগবে। ক্লিয়ার? তাহলে আসেন যদি অ্যানালাইসিস করি একদম আগের মতো। এই হচ্ছে আমাদের সরল দোলক, এইটা কোনটা ভাইয়া? এইটা। সরল দোলকের উপর কয়টা ত্বরণ ভাইয়া? দুইটা। একটা হচ্ছে নিচের দিকে জি, ওকে, আর একটা হচ্ছে এই দিক বরাবর সিউডো অ্যাক্সিলারেশন, সেটার মান হচ্ছে ভি স্কোয়ার্ড বাই আর। তাহলে ইফেক্টিভ গ্র্যাভিটি কত হবে? কোন দিক বরাবর হবে? ইফেক্টিভ গ্র্যাভিটি হবে এই দিক বরাবর, এইটা হচ্ছে জি ইফেক্টিভ, এবং সেটার মান কত হবে? দেখো একটা কাজ করছে আনুভূমিক বরাবর আর একটা কাজ করছে হচ্ছে উলম্ব বরাবর, তার মানে দুজনের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে এটার মান হবে √জি স্কোয়ার্ড প্লাস এ স্কোয়ার্ড। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা পর্যায়কাল বের করি ভাইয়া, পর্যায়কাল কত আসবে? দেখো পর্যায়কাল আসবে টি ইজ ইকুয়ালস টু 2 পাই √L ডিভাইডেড বাই জি ইফেক্টিভ।
ওকে, দ্যাট মিনস 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি ইফেক্টিভের মান কত, রুট ওভার জি স্কোয়ার্ড প্লাস এ স্কোয়ার্ড, এর মান কত ভি স্কোয়ার্ড বাই আর, তাই না? সো একবারে যদি লিখি জি স্কোয়ার্ড প্লাস ভি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড টু দি পাওয়ার হাফ। ওকে, একদম সহজ। ভাইয়া আমি কি ফর্মুলা মুখস্থ করব? না রে বাবা, মুখস্থ কেন করবা? তাহলে বোঝাচ্ছি কেন? তাহলে তো লিখেই দিতাম যে হ্যাঁ এরকম আসলে এই ফর্মুলা, ওরকম আসলে ওই ফর্মুলা। এগুলো কিন্তু মুখস্থ করতে যাও না, মুখস্থ করতে গেলে কিন্তু জীবন হালকা বেদনা হয়ে যাবে, কারণ সবগুলাই কাছাকাছি। কোনটার জায়গায় যে কোনটা লেখা দিয়ে আসবা, তুমিও বুঝবা না, আমিও বুঝবো না, স্যারও বুঝবে না, আলটিমেটলি নাম্বার পাবা শূন্য। সেগুলো বুঝে বুঝে পড়া লাগবে, ঠিক আছে? যেখানে কেন এরকম হচ্ছে না হচ্ছে জাস্ট আমরা মাথায় রাখবো। যদি কখনো রেফারেন্স ফ্রেমের মধ্যে ত্বরণ দেখি, তাহলেই হচ্ছে আমার এখানে একটা সিউডো অ্যাক্সিলারেশনের কথা চিন্তা করা লাগবে, তার জন্য ইফেক্টিভ গ্র্যাভিটিতে পরিবর্তন আসবে এবং তার জন্য পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে। তোমার এত কিছু চিন্তাও করা লাগবে না, আমি যে কটা পড়েছি সে কটা পড়ে যাও, এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে? ওকে, এবার আসো কেস নাম্বার 8। ওকে ভাইয়া, ঠিক আছে, এই পর্যন্ত তো ক্লিয়ার না? আচ্ছা, কেস নাম্বার 8টা হচ্ছে আনত তলের জন্য। ও মাই গড ভাইয়া, এটা আবার কি? এটা খুবই সহজ। ধর এটা হচ্ছে থিটা। ওকে, আমাদের কাছে একটা গাড়ি আছে। ওকে, কি আছে? একটা গাড়ি আছে। ধরেন এই হচ্ছে, ও মাই গড, এটাকে বাঁকাইতে হবে গো। ঠিক আছে, এবার ঠিক আছে, এই হচ্ছে গাড়িটা। এখন ও হচ্ছে নিচের দিকে নামতেছে। কি করতেছে? গাড়িটা হচ্ছে নিচের দিকে নামতেছে। এখন নিচের দিকে যে গাড়িটা নামতেছে, এই গাড়ির একটা ত্বরণ আছে। কি আছে? ত্বরণ আছে। সেই ত্বরণের মান কত? তোমাকে বলেছে গাড়ির ত্বরণের মান হচ্ছে জি সাইন থিটা। এই ত্বরণ নিয়ে গাড়িটা কি করতেছে? নিচের দিকে নামতেছে। ওকে ফাইন, এই পর্যন্ত কোনো কনফিউশন নাই। গাড়ির ভিতরে একটা সরল দোলক আছে। গাড়ির ভিতরে কি আছে? একটা সরল দোলক আছে। এখন ধরো তুমি সামহাও সরল দোলকটা দুলাই দিছো, তোমাকে প্রশ্ন করছে এটার পর্যায়কাল কত হবে। এটা আমি তোমাদের আগের দিন করতে দিয়েছিলাম, ঠিক আছে? সো এটার অ্যান্সার যেটা আসবে, ইফেক্টিভ গ্র্যাভিটি আসবে হচ্ছে জি কস থিটা। এটা কি তোমরা করবা? আরেকবার করবা? এটা একটু ট্রাই করতে পারো, কারণ আগের দিন তোমরা হয়তো বা লাস্টের পার্টটা শুনতে পারো নাই, আমি যদিও হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা হয়তো বা খেয়াল করো নাই। ওকে, সো এটা সলভ করলে হচ্ছে ইফেক্টিভ অ্যাক্সিলারেশনটা জি কস থিটা আসবে। সো এটা তোমাদের আরেকবার হোমওয়ার্ক দিয়ে দিলাম, আমি একটু বলেই দিচ্ছি। এখানে ইফেক্টিভ গ্র্যাভিটি কত আসবে? ইফেক্টিভ গ্র্যাভিটি আসবে হচ্ছে জি কস থিটা। ওকে, জি কে উপাংশে ভাগ করতে হবে, চিন্তা ভাবনা করে, সহজ, খুবই সহজ। জাস্ট জি কে উপাংশে ভাগ করবা, এই বরাবর একটা উপাংশ আসবে, এই বরাবর একটা উপাংশ আসবে, আর হচ্ছে এই বরাবর আর একটা উপাংশ আসবে। সো সেখান থেকে আলটিমেটলি তুমি পেয়ে যাবা এখানে অ্যাক্সিলারেশন জি কস থিটা, কারণ জি সাইন থিটাটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা দেখাই দিই, এত হুদাই। আচ্ছা শোনো, যারা রেকর্ডেড ক্লাস করতেছো তারা স্কিপ দিস পার্ট, ওকে? নিজেরা ট্রাই করবা তারপর। তাহলে দেখেন এটা কেমনে সলভ করবা। তুমি প্রথমে চিন্তা করো এই বস্তুর উপর কি কি অ্যাক্সিলারেশন কাজ করতেছে। দেখো তো আমার সিস্টেমের মধ্যে ত্বরণ আছে না? আছে তো। তার মানে এটা কি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম? যদি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হয়, বস্তুর উপর কি একটা সিউডো অ্যাক্সিলারেশন পাবো না? কি পাবো না? অবশ্যই পাবো। কোন দিকে পাবো? সিস্টেমের অ্যাক্সিলারেশন যেদিকে, সিউডো অ্যাক্সিলারেশন তার বিপরীত দিকে। তার মানে এই অবজেক্টের উপর বা এই সরল দোলকের উপর বিপরীত দিক বরাবর আমরা একটা সিউডো অ্যাক্সিলারেশন পাবো। সেটার মান কত হবে? সেটার মান সিস্টেমের ত্বরণের সমান জি সাইন থিটা। ওকে, এখন এই বস্তুর উপর গ্র্যাভিটি তো কাজ করবে। সেই গ্র্যাভিটি কোন দিক বরাবর ভাইয়া? গ্র্যাভিটি কাজ করবে এখান থেকে নিয়ে দাঁড়াও। গ্র্যাভিটি কাজ করবে হচ্ছে একদম এই বরাবর। কোন বরাবর? এই বরাবর। এই বরাবর কাজ করবে গ্র্যাভিটি, উলম্ব বরাবর। তাহলে এই বরাবর কাজ করবে হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটিকে দুইটা উপাংশে ভাগ করি ভাইয়া, কিভাবে ভাইয়া? কিভাবে? এই বরাবর হচ্ছে একটা উপাংশ এবং এই বরাবর হচ্ছে আর একটা উপাংশ। ওকে, এই বরাবর একটা, এই বরাবর একটা। বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? এই যে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এই প্রমাণ যে তোমাদের এই জীবনে কতবার দেখাইছি আমি, ঘর্ষণের সময় আমরা দেখছি এই জিনিস, রোড ব্যাংকিং এর সময় দেখছি, হাজারটা বার দেখছি ভাই। এই অ্যাঙ্গেল যদি থিটা হয় আনত তলে, এই অ্যাঙ্গেলটাও কি হবে? অবশ্যই থিটাই হবে। ওকে, খুবই সহজ। এটা থিটা হইলে এটা 90, এটা 90 মাইনাস থিটা, এটা হবে হচ্ছে থিটা। ওকে, তাহলে এই বরাবর উপাংশ জি কস থিটা, এই বরাবর উপাংশ জি সাইন থিটা। আচ্ছা এই জি সাইন থিটা কই থেকে আসতেছে? তুমি আবার কনফিউজ হতে পারো, ভাই এটাও জি সাইন থিটা ওইটাও জি সাইন থিটা, এক জিনিস দুইবার লিখলাম নাকি? না, তুমি এক জিনিস দুইবার লেখো নাই। এই জি সাইন থিটা আসতেছে গ্র্যাভিটির উপাংশ থেকে, এই জি সাইন থিটা আসতেছে সিস্টেমের অ্যাক্সিলারেশন থেকে। দুইটা কিন্তু দুই জায়গা থেকে আসছে। দেখে মনে হচ্ছে সেম, আসলে সেম না। এটা আসছে কই থেকে? এটা আসছে সিস্টেমের অ্যাক্সিলারেশন থেকে। এটা কই থেকে আসছে? এটা আসছে গ্র্যাভিটি থেকে। ওকে, তাহলে সরল দোলকের উপর তিনটা ফোর্স এখানে, এই জি এর কথা বাদ, জি কে তো আমরা দুটো উপাংশে ভাগ করে দিছি। এই দিক বরাবর জি সাইন থিটা, ওই দিক বরাবর জি সাইন থিটা। দুইটা জি সাইন থিটা কি পরস্পর বিপরীতে কাজ করতেছে না? কাজ করতেছে। তাহলে এই জি সাইন থিটা ওই জি সাইন থিটাকে কি করবে? ক্যান্সেল করে দিবে। তাহলে বাদ থাকবে কে? শুধুমাত্র জি কস থিটা, এবং এটাই হবে এই কেসের ইফেক্টিভ গ্র্যাভিটি। তার মানে এই দিক বরাবর আছে জি সাইন থিটা। আমি যদি সোজা করে আঁকি, জি সাইন থিটা, ওয়েট, জি
সাইন থিটা। ওকে, ডান দিক বরাবর কি আছে? ডান দিক বরাবর আছে জি সাইন থিটা, ওই যে ওই দিকেরটা, ওইটাও কি? ওইটাও জি সাইন থিটা। আর নিচের দিক বরাবর মানে আনত তলের সাথে লম্ব বরাবর আছে হচ্ছে জি কস থিটা। ওকে, কার উপর? আমাদের সরল দোলকটার উপর। ওকে, সরল দোলকের উপর টোটাল অ্যাক্টিং ফোর্স হচ্ছে এই তিনটা। আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন এখান থেকে এই যে আমাদের জি সাইন থিটা কি হবে? বাদ থাকবে কি? শুধুমাত্র জি কস থিটা। তার মানে ওর উপর ইফেক্টিভ গ্র্যাভিটি হবে হচ্ছে জি কস থিটা। ওকে, তাহলে ইফেক্টিভ গ্র্যাভিটি যদি জি কস থিটা হয়, লাস্টটা মনে একটু বেশি কঠিন হয়ে গেল কিনা, খুব বেশি কঠিন না, তাহলে পর্যায়কাল কত হবে? 2 পাই রুট ওভার এল বাই জি ইফেক্টিভ, দ্যাট মিনস 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি ইফেক্টিভ কত? জি কস থিটা। বুঝেছ? একদম সহজ। দিস উইল বি দ্য ফর্মুলা অফ টাইম পিরিয়ড ইন দিস কেস। দেখেন ভাই, এর বাইরে কিছু আসবে না ভাই, সমস্যা নাই, প্যাচাইলে এর চেয়ে বেশি প্যাচাবে না। মোটামুটি যত রকম কেস আছে তোমাদের দেখাই দেওয়া হয়েছে। এরপরেও আরও টুকটাক দু একটা কেস আছে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো, সমস্যা নেই, প্রত্যেকটা নিয়ে আলোচনা হবে, সরল দোলক ভাজা ভাজা করে দিব, তোমাদের প্যারা নেই কোনো। বাট এই পর্যন্ত কি বুঝছো কিনা আমাকে একটু বলো, বুঝলে হচ্ছে আমরা সামনে গাইতে পারবো। ওকে, দেখেন ফোন কই আমার? ও মাই গড, ফোন অনেক দূরে গো, ফোন অনেক দূরে। কয় ঘন্টা ক্লাস হবে? না ক্লাস অনেক ছোট হবে গো, খুবই ছোট হবে, 1 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? দেখেন বুঝছি জীবনের গতি ঠিক নাই, সেখানে পর্যায়বৃত্ত গতি পড়া তো বিলাসিতা, একদম সহমত, তীব্র সহমত। তোমার সাথে তো মনে করো সহমত না হয়ে পারলামই না, ঠিক আছে? অবশ্যই সহমত। ক্লিয়ার গাইস, সবাই বুঝছি? তাইলে আমি নাই ভাইয়া, ক্লাসটা আপনি বসে বসে, আচ্ছা হ্যাঁ নাও অবশ্যই নাও, কোনো সমস্যা নেই, আমি তো ক্লাস করতে আগ্রহী, তোমরাই তো ক্লাস নিবে একটা দিন, তোমরাই তো ভবিষ্যৎ। তবে দেশের ভবিষ্যৎটা কাদের হাতে, এটা দেখেই আসলে মাঝে মধ্যে দেশটার জন্য মায়া হয়। যাই হোক, চলো সামনে আগাচ্ছি গাইস। বুঝছি এই পর্যন্ত? কারো কোনো কনফিউশন নাই? কোনো কনফিউশন থাকলে ডু লেট মি নো, আদারওয়াইজ আমরা সামনে আগে যাচ্ছি। লেটস গো। দেখো, এটাও একটা হোমওয়ার্ক ছিল, এটাও তোমাদেরকে বলছিলাম। দেখেন কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে একটা পানিপূর্ণ ববের নিচে ছিদ্র করায় ফোটায় ফোটায় পানি পড়তেছে। প্রশ্ন হচ্ছে পর্যায়কাল কিভাবে পরিবর্তিত হবে? ভাইয়া এইটা আবার কেমন প্রশ্ন? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা অনুধাবনমূলকের জন্য খুব গুরুত্বপূর্ণ। লেখো কিসের জন্য? অনুধাবনমূলক, ঠিক আছে? অনুধাবনমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা বলছেটা কি? আচ্ছা দেখো, এখানে অনেকগুলো ছবি আঁকা লাগবে, হ্যাঁ সবগুলো ছবি একটু আঁকো, মানে বোঝার জন্য আঁকো, পরীক্ষায় এতগুলো আঁকা লাগবে না, বলে দিচ্ছি পরীক্ষায় কতটুকু লিখবা। ওকে, ধরো এই, আহারে বাঁকা হয় কেন? জীবনটা একটা বেদনা। ওকে, ঠিক আছে, এখানে এই, এখানে হচ্ছে এই। ওকে, আরো দুইটা আঁকো, তাহলে একটু সুন্দর হবে। ওকে, এখানে এই, এখানে হচ্ছে এই। এবার ঠিক আছে। ওকে, একটা কাজ করেন, এখানে আমরা কয়েকটা বব দিয়ে দিব। এই ধরো একটা, এই ধরো আরেকটা, আরে ভাই রে ভাই। ওকে ঠিক আছে, এখানে ধরো আরেকটা। ওকে ঠিক আছে, এখানে ধরো আরেকটা। ওকে ঠিক আছে, এটা মানে একটু বাঁকা হয়ে গেল গো। ওকে ওকে, একটু এই পাশে নিয়ে আসো, ঠিক আছে। আর এখানে হচ্ছে আরেকটা। ওকে, এবার মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা, তো আমাদের কাছে একটা সরল দোলক আছে, সেই সরল দোলকের যে ববটা মানে যে হচ্ছে দুলবে, সেটা হচ্ছে পানি দিয়ে পূর্ণ। বুঝছো? ওর ভিতরে কি আছে? ওর ভিতরে হচ্ছে পানি আছে। কি আছে? পানি, একদম পানি দিয়ে পূর্ণ। বাট এখানে আবার একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে এই ববের নিচে না একটু ছিদ্র করা। কি করা? ছিদ্র করা। এখন ভাইয়া ছিদ্র করা থাকলে সমস্যা কি? ছিদ্র করা থাকলে সমস্যা হচ্ছে এখান থেকে পানি পড়বে না, ফোটায় 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 পানি পড়বে। তো যেহেতু ছিদ্র করা, এখান দিয়ে ফোটায় ফোটায় পানি পড়তেছে। কি করতেছে? ফোটায় ফোটায় পানি পড়তেছে। ভাই যখন ফোটায় ফোটায় পানি পড়বে, এখানে তো অঝোর বর্ষণ দিয়ে দিলাম আমি, সরি, ফোটায় ফোটায় পানি পড়বে, ঠিক আছে? মানে আস্তে আস্তে পানি পড়বে। ওকে, যখন পানি পড়বে এই পানির লেভেল কি আস্তে আস্তে নিচে নামবে না? যখন এভাবে পানি পড়তে পড়তে সরল দোলকটা দুলবে, তুমি একটু পর দেখবা পানির লেভেল চলে আসছে এখানে। কোথায় চলে আসছে? এখানে চলে আসছে, মানে কিছুটা পানি পড়ে গেছে। কিছুটা পানি কি হয়েছে? পড়ে গেছে, এতটুকু পানি পড়ে গেছে। দেন দেখবা পানির লেভেল চলে আসছে এখানে, আরো কিছুটা পানি পড়ে গেছে। দেন দেখবা পানির লেভেল চলে আসছে একদম এখানে, আরো কিছুটা পানি পড়ে গেছে, এবং একটা সময় দেখা যাবে সব পানি শেষ হয়ে গেছে। তাহলে হচ্ছেটা কি? এখানে হচ্ছে গ্র্যাজুয়ালি পানি পড়তেছে। কি হচ্ছে? গ্র্যাজুয়ালি পানি পড়তেছে, পানি। এবং পানি পড়ার জন্য আমাদের ববের ভিতরে যে পানির লেভেল, সেটা গ্র্যাজুয়ালি নিচে নামতেছে। ওকে, তোমাকে প্রশ্ন করছে এটার জন্য সরল দোলকের পর্যায়কাল কিভাবে পরিবর্তিত হবে। তোমার মাথায়, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার মাথায় যে প্রথম চিন্তাটা আসছিল যে পানি পড়ার জন্য তো ভর চেঞ্জ হচ্ছে,
তাই না? ধরো এখানে 1 লিটার পানি ছিল, 1 কেজি ভরের পানি, অর্ধেক পানি পড়ে গেলে হাফ কেজি হয়ে যাবে, আর অর্ধেক পড়ে গেলে 250 গ্রাম হয়ে যাবে। তার মানে পানি পড়ার জন্য চেঞ্জ হচ্ছে সরল দোলকের ভর বা ববের ভর, তার জন্য কি সরল দোলকের পর্যায়কাল চেঞ্জ হয় না। কিন্তু আমি তো ভুল ছিলাম, আশা করি তোমরা ভুল হবে না। এখানে শুধুমাত্র ভর চেঞ্জ হচ্ছে না, এটা ট্রু, ভর তো চেঞ্জ হচ্ছে, সাথে আরও কিছু চেঞ্জ হচ্ছে। ভর চেঞ্জ হওয়ার জন্য এখানে পর্যায়কালে কোনো ইফেক্ট পড়বে না। মানে আমরা জানি একটা সরল দোলকের যে বব, তার যে ভর, সেটা পরিবর্তন হইলেও পর্যায়কাল তার জন্য পরিবর্তিত হয় না, পর্যায়কালের সাথে ববের ভরের কোনো সম্পর্ক নাই। বাট যখনই পানির লেভেল নিচে নামবে, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। কি বলেন ভাই, কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হবে? ইয়েস। দেখো প্রথমে ভরকেন্দ্র কোথায় ছিল? তখন পুরোপুরি পানি দ্বারা পরিপূর্ণ, ভরকেন্দ্র একদম সেন্টারে। ওকে, যখন কিছুটা পানি পড়ে গেছে, ভরকেন্দ্র কি এখনো সেন্টারে থাকবে? না, কুয়ার ম্যাথগুলোর কথা মনে নাই। যখন পানি পড়ে যায় তখন কি ভরকেন্দ্র সেন্টারে থাকে গো? না, ভরকেন্দ্রও নিচে নামবে। তাহলে ভরকেন্দ্র কোথায় আসবে? দেখা গেল ভরকেন্দ্র আসছে এখানে। যখন আরো একটু পানি পড়বে, ভরকেন্দ্র আরো নিচে আসবে, দেখা গেল ভরকেন্দ্র আসছে এখানে। যখন আরো পানি পড়বে একদম তলানিতে, তখন ভরকেন্দ্র একদম নিচে। যখন সব পানি পড়ে যাবে তখন কি হবে? এটা চিন্তা করো তো। যখন সব পানি পড়ে যাবে ভাইয়া, তখন ভরকেন্দ্র নিচে পড়ে যাবে। এটা কোনো উত্তর হইলো? পানি তো পড়েই গেছে, আমি তোমার জিজ্ঞাসা করছি সিস্টেমের ভরকেন্দ্র কোথায়। ভরকেন্দ্র চলে আসবে আবার মাঝখানে। বুঝছে? একটা গোলকের ভরকেন্দ্র কোথায় থাকে? একদম সেন্টারে থাকে। ওকে, তো যখন পানি ছিল, ভরকেন্দ্র পানির লেভেলের সাথে সাথে নিচে নামতেছিল, কারণ ভরগুলো নিচের দিকে চলে যাচ্ছিল। ওকে, ভর নিচে, ভরকেন্দ্র নিচে, ভর আরো নিচে, ভরকেন্দ্র আরো নিচে, ভর আরো নিচে, ভরকেন্দ্র আরো নিচে। যখন সব পানি পড়ে গেছে, ভরকেন্দ্র আবার মাঝখানে। তাহলে খেয়াল করে এখানে কিন্তু কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? যেমন প্রথমে আমাদের ভরকেন্দ্র কোথায় ছিল? এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর আবার আগের জায়গায়। তাহলে প্রথম কার্যকর দৈর্ঘ্য কোনটা ছিল? প্রথমে কার্যকর দৈর্ঘ্য ছিল হচ্ছে এইটা, এটা ছিল ইনিশিয়াল। দেন কার্যকর দৈর্ঘ্য দেখো একটু বাড়ছে, খেয়াল করছো? কার্যকর দৈর্ঘ্য কি হয়েছে? কার্যকর দৈর্ঘ্য, ও মাই গড, হ্যাঁ, কার্যকর দৈর্ঘ্য কি হয়েছে? কিছুটা বৃদ্ধি পাইছে। দেন কার্যকর দৈর্ঘ্য আরো একটু বাড়ছে, দেন কার্যকর দৈর্ঘ্য আরো একটু বাড়ছে, দেন কার্যকর দৈর্ঘ্য কইমা হয়ে গেছে আবার আগেরটা। দেখো লাস্টে যে আবার কমে গেছে। ওকে, তো এটা বিশাল ধরনের পরিবর্তন। তাহলে প্রথমে আমাদের কার্যকর দৈর্ঘ্য ছিল হচ্ছে লেট সাপোজ L1, দেন হইছে L2, দেন হইছে L3, দেন হইছে কি L4, দেন যখন সব পানি পড়ে গেছে তখন আবার হয়ে গেছে লেট সাপোজ L5। ওকে, এবং তুমি যদি এখান থেকে অ্যানালাইসিস করো, তুমি দেখলেই বুঝতে পারার কথা, যেখানে আমাদের L1 এর চেয়ে L2টা বড়, তার চেয়ে L3টা আরো বড়, তার চেয়ে L4টা আরো বড়। কারণ যত পানি পড়বে, ভরকেন্দ্র নিচের দিকে নামবে, উপর থেকে ভরকেন্দ্রের দূরত্বটা বৃদ্ধি পাইতে থাকবে। সব পানি যখন পড়ে শেষ হয়ে যাবে, ভরকেন্দ্র আবার মাঝখানে চলে আসবে। ভরকেন্দ্র তো শুরুতেও মাঝখানে ছিল, ইয়েস, শুরুতেও মাঝখানে ছিল, যখন সব পানি পড়ে যাবে তখনও ভরকেন্দ্র কোথায় থাকবে? মাঝখানে থাকবে। তার মানে শুরুর, একদম শুরুর যে কার্যকর দৈর্ঘ্য এবং সব পানি পড়ে যাওয়ার পরের যে কার্যকর দৈর্ঘ্য, সেই দুটো কিন্তু সমান হবে। সো L1 এবং L5 হবে হচ্ছে সমান। ওকে, সো এটা কখন? এটা হচ্ছে যতক্ষণ পানি পড়বে, ঠিক আছে, যতক্ষণ পানি পড়বে। ওকে, এবং লাস্টেরটা কখন? যখন সব পানি পড়া শেষ, যখন সব পানি পড়ে গেছে, ঠিক আছে, পানি পড়ে গেছে বা পড়া কমপ্লিট, তখন হচ্ছে ভরকেন্দ্র আবার আগের জায়গায় চলে আসবে। সো কার্যকর দৈর্ঘ্য হয়ে যাবে আগেরটা। তাহলে খেয়াল করেন, প্রথমে আমাদের পানি পড়তেছে, আমি পুরো জিনিসটা একটু সামারি করে লিখে দিই যেন পরীক্ষায় তোমরা লিখতে পারো। পরীক্ষায় ভাবে লেখা লাগবে আর কি, পুরো জিনিসটা এক্সপ্লেইন করে। পানি পড়তেছে, ওকে, যখন পানি পড়বে ভরকেন্দ্র কি হবে? নিচের দিকে নামবে। ওকে, ভরকেন্দ্র নিচে নামবে। ভাইয়া ভরকেন্দ্র যদি নিচে নামে, সেক্ষেত্রে কি কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না? ভরকেন্দ্র নিচে নামতেছে মানে কি? ঝুলন বিন্দু থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, তার মানে অবশ্যই কি হবে? কার্যকর সরি, কি হবে? কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে থাকবে বা কার্যকরী দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ওকে, বৃদ্ধি পাবে। ভাইয়া কার্যকর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, পর্যায়কালের কি হবে? দেখেন তো, পর্যায়কাল এবং কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক কি ভাইয়া? T is proportional to root over L। তার মানে কার্যকর দৈর্ঘ্য যদি বাড়ে, পর্যায়কাল কিন্তু বাড়বে। ওকে, সো শুরুতে পানি যখন পড়তেছে, কার্যকর দৈর্ঘ্য বাড়তেছে, এবং যেহেতু কার্যকর দৈর্ঘ্য বাড়তেছে, পর্যায়কাল কি হবে? পর্যায়কাল বৃদ্ধি পেতে থাকবে। ওকে, পর্যায়কাল বৃদ্ধি
পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। ভাই এতটুকু লিখে দিয়ে আসলেই হবে না, কাহিনী এখনো বাকি আছে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত ববে পানি আছে। যখন সব পানি পড়ে যাবে তখন কি হবে? তখনও কি কার্যকর দৈর্ঘ্য বাড়বে? না। লেখো, যখন সব পানি পড়ে যাবে, লেখো লেখো লেখো, যখন সব পানি পড়ে যাবে, সব পানি পড়ে যাবে, কি হবে বলো তো? ভর কেন্দ্র আবার আগের পজিশনে চলে আসবে, ভর কেন্দ্র আগের পজিশনে চলে আসবে। ঠিক আছে, ভর কেন্দ্র আগের যে পজিশন, একদম শুরুর যে পজিশন বা শুরুর পজিশন, লেখো শুরুর পজিশনে চলে আসবে। ওকে, শুরুর পজিশনে চলে আসবে। ভাইয়া ভর কেন্দ্র যদি শুরুর পজিশনে চলে আসে, কার্যকর দৈর্ঘ্য কি হয়ে যাবে? কার্যকর দৈর্ঘ্য আগেরটা হয়ে যাবে। এই যে শুরুতে যে কার্যকর দৈর্ঘ্য ছিল, শেষে এসেও সেম কার্যকর দৈর্ঘ্য। তার মানে সব পানি পড়ে যাওয়ার পর ভর কেন্দ্র যদি আবার সেন্টারে চলে আসে, আগের সেন্টারে, তার মানে কার্যকর দৈর্ঘ্য কি হয়ে যাবে? কার্যকর দৈর্ঘ্য আগেরটা হয়ে যাবে। কার্যকর দৈর্ঘ্য বাড়বে না কমবে বলো তো? কমবে, কমবে। দেখো L4 তো বিশাল, L5 তার চেয়ে ছোট, ভর কেন্দ্র উপরে উঠছে, এখন তো কার্যকর দৈর্ঘ্য কমবে। তার মানে কার্যকর দৈর্ঘ্য কমে আগেরটা হয়ে যাবে। ওকে, বা শুরুরটা হয়ে যাবে, লিখতে পারো শুরুরটা হয়ে যাবে। ঠিক আছে, শুরুরটা হয়ে যাবে। ভাইয়া কার্যকর দৈর্ঘ্য যদি কমে শুরুরটা হয়ে যায়, পর্যায়কালের কি হবে? পর্যায়কালও কমে শুরুরটা হয়ে যাবে। ঠিক আছে, লেখেন লাস্টের লাইন এটা, সেটা হচ্ছে পর্যায়কাল কমে শুরুরটা হয়ে যাবে। পর্যায়কাল কমে শুরুরটা হয়ে যাবে, শুরুরটা হয়ে যাবে। খুবই সহজ। তার মানে ইনিশিয়ালি তো পর্যায়কাল বাড়বে। ঠিক আছে, শুরুতে হচ্ছে তোমার কার্যকর দৈর্ঘ্য বাড়তেছে, তখন দেখা যাবে যে ভরকেন্দ্র নিচে নামতেছে আর কার্যকর দৈর্ঘ্য যেহেতু বাড়তেছে, পর্যায়কাল কি হবে? বৃদ্ধি পায় থাকবে। বাট এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ববের ভিতর পানি আছে। পানি পড়তে পড়তে যখন সব পানি শেষ হয়ে যাবে, ভরকেন্দ্র আবার ব্যাক করে আগের পজিশনে চলে যাবে, কার্যকর দৈর্ঘ্য আগেরটা হয়ে যাবে, পর্যায়কালও কি হবে? আগেরটা হয়ে যাবে। তার মানে এই কেসে শুরুতে পর্যায়কাল বাড়বে, লাস্টে গিয়ে পর্যায়কাল কমে আবার শুরুটা হয়ে যাবে। ঠিক আছে, সো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনুধাবনমূলকের জন্য, আমাদের সময় এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল, এখন পর্যন্ত এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পারা লাগবে। ঠিক আছে, আসলে সুন্দর মতো চিত্র 3টা বা 4টা একে এক্সপ্লেন করে দিবা, আর সাথে লেখা তো সব লিখেই দিলাম। পারবো? শিওর? গুড। এবার আসেন, এবার হচ্ছে গ্র্যাভিটির পরিবর্তন এবং পর্যায়কাল। এখন আমরা হচ্ছে একটু চ্যাপ্টার 6 এর রিভিউ পড়বো। গ্র্যাভিটি চ্যাপ্টারটা আমরা পড়ে আসছি না, সেটা একটু আমরা রিভিউ দেখবো। লেখো চ্যাপ্টার 6 রিভিউ। ওকে, চ্যাপ্টার 6 রিভিউ। আচ্ছা ধরো আমি তোমাকে বললাম, এগুলো সব মনে থাকা উচিত, জাস্ট একটা বার রিভিউ করে নাও আমার সাথে সাথে। ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে মঙ্গল। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া পৃথিবী। ঠিক আছে ভাইয়া, পৃথিবী। এটা কি? এটা হচ্ছে মঙ্গল, মানে হচ্ছে মার্স। ওকে, ঠিক আছে। এখন আমার কাছে এখানে একটা সরল দোলক আছে, পৃথিবীতে আমি দাঁড়ায় আছি, এখানে আমার কাছে কি আছে? হাতে একটা সরল দোলক আছে। এখন এই সরল দোলক নিয়ে আমি যদি মঙ্গলে যাই, ওর পর্যায়কাল কি সেম থাকবে? তোমার কি প্রশ্ন করা হয়েছে? এই সরল দোলক নিয়ে তুমি কোথায় গিয়েছো? মঙ্গলে গিয়েছো। ঠিক আছে, মঙ্গলে যাওয়ার পর কি ওর পর্যায়কাল সেম থাকবে? ধরো পৃথিবীতে পর্যায়কাল ছিল টি, মঙ্গলে যাওয়ার পর পর্যায়কাল হয়েছে টি প্রাইম, এই টি আর টি প্রাইম কি সেম? দ্য অ্যান্সার ইজ নো, এটা হওয়ার চান্সটা কম। আচ্ছা কেন চেঞ্জ হবে? কারণ পৃথিবী পৃষ্ঠে গ্র্যাভিটি যা ছিল, মঙ্গলের পৃষ্ঠে কি গ্র্যাভিটি সেম হবে নাকি? অবশ্যই না। গ্র্যাভিটি যদি চেঞ্জ হয়, পর্যায়কাল কি সেম থাকবে নাকি? না, চেঞ্জ হয়ে যাবে ভাই। তাহলে আমাদের দেখা লাগবে পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার জন্য গ্র্যাভিটি কতটুকু চেঞ্জ হইল, তার জন্য পর্যায়কাল কিভাবে চেঞ্জ হবে। তাহলে আমি ধরলাম পৃথিবীর ভর হচ্ছে m কেজি, ব্যাসার্ধ হচ্ছে r মিটার, মঙ্গলের ভর হচ্ছে m প্রাইম কেজি, ব্যাসার্ধ হচ্ছে r প্রাইম মিটার, মঙ্গলের গ্র্যাভিটি হচ্ছে g প্রাইম, পৃথিবীর গ্র্যাভিটি হচ্ছে g। ওকে, আচ্ছা পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার জন্য কি কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হবে? না 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 না, এগুলো আমরা কনসিডার করব না। পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার সময় কার্যকর দৈর্ঘ্যে কোনো পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে কিসে? গ্র্যাভিটিতে। মনে থাকবে? ভেরি গুড ভাইয়া। তাহলে বলেন তো গ্র্যাভিটি কেমনে চেঞ্জ হবে? আমরা কি লিখতে পারি না g প্রাইম ইজ ইকুয়ালস টু gm প্রাইম বাই r প্রাইম স্কোয়ার্ড লেখা যায়, এবং g পৃথিবীর গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু gm ডিভাইডেড বাই r স্কোয়ার্ড লেখা যায়। তাহলে ভাইয়া g প্রাইম বাই g কত হবে? বা উল্টাটা লেখো, g বাই g প্রাইম কত হবে? কেন g বাই g প্রাইম বের করতেছে একটু পরেই বুঝবা। g বাই g প্রাইম হবে m বাই m প্রাইম মাল্টিপ্লাইড বাই r প্রাইম বাই r তার উপর হোল স্কোয়ার্ড। ঠিক আছে, এই হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটি এবং মঙ্গলের গ্র্যাভিটির রেশিও।
বাট আমার কি লাগবে, আমার তো লাগবে মঙ্গলে পর্যায়কাল, সেটা কেমনে বের করব? দেখেন মঙ্গলে পর্যায়কালের ফর্মুলা কি হবে? মঙ্গলে পর্যায়কালের ফর্মুলা হবে টি প্রাইম ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি প্রাইম। ঠিক আছে, নিচে কি বসবে? নিচে বসবে মঙ্গলে গ্র্যাভিটি। তুমি যেই জায়গায় দাঁড়ায় পর্যায়কালটা মাপবা সেখানকার যে গ্র্যাভিটি সেটাই তোমার বসাইতে হবে। ওকে, এবং পৃথিবীতে পর্যায়কাল কত হবে? পৃথিবীতে পর্যায়কাল হবে 2 পাই রুট ওভার এল বাই জি। জিটা কি? জিটা হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটি। তোমার কি লাগবে? তোমার লাগবে মঙ্গলে পর্যায়কাল, বসায় দাও, কাজ শেষ। রেশিও নাও, টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু, দেখো কার্যকর দৈর্ঘ্য তো সেম, কার্যকর দৈর্ঘ্য এখানে চেঞ্জ হচ্ছে না, তাহলে এল এল কাটাকাটি যাবে, 2 পাই কাটাকাটি যাবে, থাকবে কি রুট ওভার জি বাই জি প্রাইম। ওকে, জি বাই জি প্রাইম কই থেকে পাবো? এই যে এখান থেকে পাবো, তাহলে রুট ওভার এম ডিভাইডেড বাই এম প্রাইম মাল্টিপ্লাইড বাই আর প্রাইম বাই আর, তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই হবে হচ্ছে মঙ্গলে পর্যায়কাল এবং পৃথিবীতে পর্যায়কালের রেশিও। জাস্ট মান বসাই দিবা, এখান থেকে রেজাল্ট বের হয়ে যাবে। বুঝছো? তাহলে আমরা যদি গ্রহ পরিবর্তন করি তার জন্য গ্র্যাভিটি চেঞ্জ হবে, গ্র্যাভিটি যদি চেঞ্জ হয় অবশ্যই পর্যায়কাল কি হবে? চেঞ্জ হয়ে যাবে। পারবা না বলো তো? সহজ একদম, পারা লাগবে কিন্তু। ওকে, নেক্সট এবার সেকেন্ড ভ্যারিয়েশন। সেকেন্ড ভ্যারিয়েশনটা কিসের জন্য আসবে ভাইয়া? সেকেন্ড ভ্যারিয়েশন দুইটা রিজনে আসবে, একটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার জন্য, আর একটা হচ্ছে পৃথিবীর ভিতরে একটা নির্দিষ্ট গভীরতায় প্রবেশ করার জন্য। ও মাই গড। ওকে, এবার আঁকো। ঠিক আছে, তাহলে প্রথমে লেখো পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায়, কি পৃথিবী পৃষ্ঠ হতে এইচ মিটার উচ্চতায় লেখো, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ মিটার উচ্চতায়। ওকে, উচ্চতায়, ক্লিয়ার? ওকে, ধরো তুমি একটা পাহাড়ের উপর উঠছো, লেটস সাপোজ, এটাই সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে পাহাড়ের প্রশ্ন, দেখবে এটাই চলে আসছে পরীক্ষায়। ঠিক আছে, তোমাকে বলছে ভাইয়া এখানে না একটা পাহাড় আছে, কোথায় ভাইয়া? এই যে এইটা। এই পাহাড়ের উচ্চতা কত? তোমাকে বলে দিয়েছে পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ মিটার। কত? এইচ মিটার। এখন ধরো তুমি পাহাড়ের পাদদেশে দাঁড়ায় আছো, কোথায়? এই যে একদম নিচে, এখানে দাঁড়ায় আছো, তোমার হাতে কি আছে? একটা সরল দোলক। তুমি বললে ভাই আমি তো পড়ছি পর্যায়বৃত্ত গতি, সরল দোলক ছাড়া ভাই আমি কোথাও যাই না। তো তুমি পাহাড়ের নিচে গেছো, তবে একটা সরল দোলক নিয়েই গেছো। এখন পাহাড়ের উপরে যখন উঠবা তখন তো তুমি সরল দোলক ছাড়া যাবা না, তুমি হাতের মধ্যে সেই সরল দোলক নিয়েই মনে করো হাইকিং করে পাহাড়ের উপরে চলে গেছো। এখন তুমি মেপে দেখলা ভূপৃষ্ঠে থাকা অবস্থায় সরল দোলকের পর্যায়কাল আসছে একটা, পাহাড়ের উপরে যাওয়ার জন্য পর্যায়কাল আসছে আবার আর একটা। কারণ তোমার তো মাথা নষ্ট, আরে ভাই পর্যায়কাল চেঞ্জ হয়ে গেছে কেন ভাই? আমি তো কিছু করি নাই, আমি তো কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করি নাই, তাহলে পর্যায়কাল কেমনে চেঞ্জ হইলো? গ্র্যাভিটি চেঞ্জ হয়ে গেছে। যখন তুমি পাহাড়ের উপর উঠবা ভূপৃষ্ঠ থেকে 8 মিটার উপরে, একটা যদি সিগনিফিকেন্ট হাইট হয়, গ্র্যাভিটি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। গ্র্যাভিটি যদি চেঞ্জ হয় পর্যায়কাল চেঞ্জ হবে না? অবশ্যই হবে, সেটা আপনার বের করা লাগবে। তাহলে দেখেন ভূপৃষ্ঠে গ্র্যাভিটি কত? জি। ভূপৃষ্ঠ থেকে 8 মিটার উপরে গ্র্যাভিটি কত? জি প্রাইম। সেটা কেমনে বের করবা ভাইয়া? জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই আর। নো, এটা না। এটা কখন অ্যাপ্লিকেবল? যখন h এর মান ভেরি ভেরি লেস দেন আর, আদারওয়াইজ কোনো কেস এটা অ্যাপ্লিকেবল না কিন্তু। সো এটার কথা বাদ। তাহলে ভাই কোনটা অ্যাপ্লাই করব? মনে আছে জেনারেল ফর্মুলা? জেনারেল ফর্মুলা কি ছিল? জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উপরে এবং ভূপৃষ্ঠের গ্র্যাভিটির যে রেশিও সেটা কি? আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখানে আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, যাদের মনে নাই তাদের জন্য আর কি ছিল? আর ছিল হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ওকে ভাইয়া, পৃথিবীর ব্যাসার্ধ। এবং এইচ কি ছিল? এইচ ছিল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, মানে পাহাড়টা কতখানি উঁচু, বা তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পর্যায়কালটা মাপবা সেই স্থান ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে। সো এইচ হচ্ছে ভূপৃষ্ঠ হতে উচ্চতা। ঠিক আছে, ভূপৃষ্ঠ হতে উচ্চতা। ক্লিয়ার গাইস? ওকে, তাহলে এইবার বলো পর্যায়কালের রেশিও কত হবে? তোমার কোথায় পর্যায়কাল লাগবে? এখানে। এই পর্যায়কাল কত হবে বলেন? পর্যায়কাল হবে টি প্রাইম ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি প্রাইম। ঠিক আছে, দেখো এখানে যাওয়ার জন্য তোমার তো কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হয় নাই। যদি বলে দেয় ম্যাথের মধ্যে যে হ্যাঁ কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, তাহলে সেটা আলাদা কথা, বাট নর্মালি তো চেঞ্জ হবে না। চেঞ্জ হয়েছে গ্র্যাভিটি। সো এখানে কোন গ্র্যাভিটি বসাবা? তুমি যেই জায়গায় দাঁড়ায় পর্যায়কালটা মাপবা সেই জায়গার গ্র্যাভিটি। যখন পাহাড়ের উপরে দাঁড়ায় মাপবা তখন পাহাড়ের উপরের গ্র্যাভিটি, যখন ভূপৃষ্ঠে দাঁড়ায় মাপবা তখন ভূপৃষ্ঠের গ্র্যাভিটি। তাহলে ভূপৃষ্ঠে পর্যায়কাল কত হবে? ভূপৃষ্ঠে পর্যায়কাল হবে, কার্যকর দৈর্ঘ্য তো সেম, চেঞ্জ হবে গ্র্যাভিটি, ভূপৃষ্ঠের গ্র্যাভিটি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আসেন আমরা যদি পর্যায়কালের রেশিও নেই,
টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু কি আসবে বলো তো রুট ওভার জি বাই জি প্রাইম। ক্লিয়ার গাইস, একদম সহজ। জি বাই জি প্রাইম কত হবে? জি প্রাইম বাই জি তো জানি, জি বাই জি প্রাইম হবে এটার উল্টা, দ্যাট মিনস রুট ওভার আর প্লাস এইচ বাই আর তার উপর হোল স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 1 প্লাস এইচ বাই আর। এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই না করাই ভালো, এরকম 2-1 লাইন লিখে নেওয়াটা বেটার, বাট এমসিকিউ এর জন্য অবশ্যই করতে পারো 1 প্লাস এইচ বাই আর, ঠিক আছে? রিটার্নে ডিরেক্ট অ্যাপ্লাই করো না, রিটার্নে হচ্ছে প্রথমে এই লাইন লিখবা দেন হচ্ছে এই লাইনটা লিখবা, ওকে? তাহলে রিটার্নে এই লাইনগুলো কিন্তু লেখা লাগবে, এমসিকিউতে ডিরেক্ট অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নেই, ওকে? দেখো এখন এই ফর্মুলাটা না পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করি, স্পেশালি এমসিকিউতে তোমার বলবে যে পাহাড়ের পাদদেশে পর্যায়কাল ছিল 2 সেকেন্ড, ঠিক আছে? পাহাড়ের উপরে গেলাম, পর্যায়কাল হয়েছে 2.1 সেকেন্ড, পাহাড়ের উচ্চতা কত? তুমি কি পুরো ম্যাথ করতে যাবে? এত সময় আছে বলো তো? এত সময় নাই। তাহলে এমসিকিউতে যদি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলে শর্টকাট কি? শর্টকাট লেখো। দেখো এখান থেকে আমরা লিখতে পারি এইচ হবে হচ্ছে টি প্রাইম বাই টি মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই আর। এই হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার ফর্মুলা। কিসের ফর্মুলা? পাহাড়ের উচ্চতা নির্ণয়ের শর্টকাট। লেখো পাহাড়ের উচ্চতা নির্ণয়ের শর্টকাট, ওকে? বাট এটা কোথায় অ্যাপ্লাই করব? অনলি এমসিকিউ, অন্য কোথাও কিন্তু মনের ভুলেও না, ঠিক আছে? এগুলা কিসের জন্য? অনলি এমসিকিউ। অ্যাডমিশনে করতে পারবা, সমস্যা নাই, বাট এইচএসসি পরীক্ষায় কিন্তু এগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করো না। এইচএসসি পরীক্ষায় যেখান থেকে লেখা লাগবে, যদি রিটার্নে যদি আসে আমাদের এখান থেকে লেখা লাগবে, লিখে এই ফর্মুলাটা আনা লাগবে, দেন তোমাকে যেটা বের করতে বলে, তোমার যদি বলে 500 কিলোমিটার উপর একটা পাহাড়ে উঠছি, পর্যায়কাল কত? তুমি এইচ এর মান 500 বসাবা, ঠিক আছে? দেন হচ্ছে সেখান থেকে পর্যায়কাল বের করবা। তোমাকে ভূপৃষ্ঠে পর্যায়কাল মানে টি এর মানটা দেওয়াই থাকবে সেক্ষেত্রে কুইশনে, অথবা তোমার বলবে ভূপৃষ্ঠে পর্যায়কাল দেওয়া থাকবে, পাহাড়ের উপরে পর্যায়কাল দেওয়া থাকবে, দিয়ে তোমাকে বলবে পাহাড়ের উচ্চতা কত। তুমি এই ফর্মুলা লিখবা, এটা ডিরাইভ করবা, এখান থেকে এইচ এর মানটা বের করবা। বাট সেম জিনিস যদি এমসিকিউতে আসে, এত কিছু করার দরকার আছে? কোনো দরকার নাই। তোমার বলছে পাহাড়ের উপরে পর্যায়কাল কত? 2.1 সেকেন্ড, ঠিক আছে? নিচে পর্যায়কাল কত? 2 সেকেন্ড, মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই আর, এটাই পাহাড়ের উচ্চতা, শেষ। বাট এগুলা এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এগুলা কোথায় অ্যাপ্লাই করবা? এমসিকিউতে, ওকে? তাহলে মাথায় রাখবেন পাহাড়ের উচ্চতা নির্ণয় করার শর্টকাটটা কি? টি প্রাইম বাই টি মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই আর। এখানে টি প্রাইমটা কি? টি প্রাইম হচ্ছে পাহাড়ের উপরে পর্যায়কাল সরল দোলকের, আর টিটা কি? পাহাড়ের নিচে পর্যায়কাল মানে পাহাড়ের পাদদেশে বা ভূপৃষ্ঠে পর্যায়কাল। মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই আরটা কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার অথবা 6400 কিলোমিটার। মনে থাকবে এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, এখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বলতেছি, কিন্তু এগুলা পরীক্ষার হলে যায় যদি ভুলো বা পরে যদি আর প্র্যাকটিস না করো, তাইলে কিন্তু আসলে জীবনের জন্য সেটা ক্ষতিকর হয়ে যাবে, ওকে? এটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কেস। পারবো? শিওর, ভেরি গুড। এবার ভাইয়া আরো কিছু আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের গভীরে গেলে। ভূপৃষ্ঠের গভীরে গেলেও গ্র্যাভিটি চেঞ্জ হয় না? চেঞ্জ হয় তো। তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠের গভীরের জন্য। কিসের জন্য? গভীরে গেলে। যদি আমরা ভূপৃষ্ঠের গভীরে যাই, তোমার হাতে যেহেতু একটা সরল দোলক আছে, তুমি তো আজকাল সরল দোলক ছাড়া মুভি করো না, তুমি ভূপৃষ্ঠের গভীরে যাবে একটা সরল দোলক নিয়ে, তার জন্য পর্যায়কাল কিভাবে চেঞ্জ হবে সেটা হচ্ছে আমরা একটু দেখবো। তাহলে খেয়াল করেন, এই হচ্ছে পৃথিবী, আমরা কি করব? ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার গভীরে যাব। কতটুকু গভীরে? বেশি না, হালকা, এইচ মিটার গভীরে গেলাম ভাইয়া, এইচ মিটার গভীরে, ওকে? এইচ মিটার। আচ্ছা, তার জন্য ভাইয়া আমার পর্যায়কাল কেন চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে, গ্র্যাভিটি চেঞ্জ হবে না? তুমি যদি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট গভীরতায় যাও, তার জন্য তো গ্র্যাভিটি পরিবর্তন হয়ে যাবে, তার জন্য পর্যায়কাল চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। তাহলে ধরেন যখন আমরা ভূপৃষ্ঠে ছিলাম তখন গ্র্যাভিটি ছিল জি, যখন আমরা এইচ মিটার গভীরে আসছি তখন এখানে গ্র্যাভিটি হয়ে গেছে হচ্ছে জি প্রাইম, ওকে? তো যখন ভূপৃষ্ঠে ছিলাম তখন পর্যায়কাল থাকবে টি, এবং যখন আমরা এইচ মিটার গভীরে যাব তখন পর্যায়কালটা চেঞ্জ হয়ে যাবে কত? টি প্রাইম। আমার দেখা লাগবে সেই পরিবর্তিত পর্যায়কালটা কত। তোমার বলবে 500 কিলোমিটার গভীরে একটা খনির সন্ধান পাইছো, তুমি হাতে সরল দোলক নিয়ে গেছো, সেই 500 মিটার গভীরে সরল দোলকের পর্যায়কাল কত হবে? সো তোমার জানা লাগবে যে কিভাবে পর্যায়কালটা বের করবা। আচ্ছা, প্রথম কথা, আমরা এইচ মিটার গভীরে যাওয়ার জন্য গ্র্যাভিটি চেঞ্জ হচ্ছে, আর গ্র্যাভিটি চেঞ্জ হলে অবশ্যই পর্যায়কাল তো চেঞ্জ হবে। বলতো গ্র্যাভিটি কতটুকু চেঞ্জ হবে? এইচ মিটার গভীরতার গ্র্যাভিটি কেমনে বের করে ভাইয়া? ডিরেক্ট ফর্মুলা, জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর। এটা অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, এখান থেকে যদি আমরা লিখি তাহলে থাকবে হচ্ছে r মাইনাস এইচ ডিভাইডেড বাই r, এটা হচ্ছে g প্রাইম বাই g এর মান। ওকে, এখন আমাকে বলেন তো ভূপৃষ্ঠে পর্যায়কাল কত? ভূপৃষ্ঠে পর্যায়কাল হচ্ছে t ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার l বাই g, g হচ্ছে ভূপৃষ্ঠের গ্র্যাভিটি। h মিটার গভীরতায় পর্যায়কাল কত? t প্রাইম ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার l বাই g প্রাইম, g প্রাইম হচ্ছে h মিটার গভীরতায় গ্র্যাভিটি। আমার কি লাগবে? এই টি প্রাইম লাগবে, তাই না? তাহলে রেশিও নাও, বলো টি প্রাইম বাই টি কত হবে? টি প্রাইম বাই টি হবে ভাইয়া রুট ওভার জি বাই জি প্রাইম। জি প্রাইম বাই জি তো জানি, জি বাই জি প্রাইম কত হবে? এটাকে উল্টাই দাও, তাহলে রুট ওভার আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? তাহলে এই কেসে পরিবর্তিত পর্যায়কাল বের করার ফর্মুলা টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু রুট ওভার আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। ডিরেক্ট অ্যাপ্লাই না করাই ভালো এইচএসসি পরীক্ষায়। এইচএসসি পরীক্ষায় হচ্ছে ডিরাইভেশনটা দেখায় দেন হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করাটা বেটার ডিসিশন। মানে যে এরকম 3-4 লাইন লিখে দেন হচ্ছে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো। ওকে, এখানে টি প্রাইমটা কি? টি প্রাইমটা হচ্ছে এইচ মিটার গভীরতায় গ্র্যাভিটি। টিটা কি? টিটা হচ্ছে ভূপৃষ্ঠে গ্র্যাভিটি। এইচটা কি? এইচটা হচ্ছে তুমি ভূপৃষ্ঠ থেকে কতটুকু গভীরে আসছো সেটার মান হচ্ছে এইচ। বুঝছো? একদম সহজ, পারবা না। এগুলো কিন্তু ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ম্যাথ আসে। 2024 সালের এইচএসসি পরীক্ষাতেও এইটা আর এটা থেকে ম্যাথ আসছে অ্যাটলিস্ট 3টা থেকে 4টা বোর্ডে। তুমি খুলে দেখো কোয়েশ্চেন ব্যাংক বলছি, টেস্ট পেপার খুলে দেখো 2024-এও এই 2টা টপিক থেকেই অ্যাটলিস্ট 4টা বোর্ডে প্রশ্ন হয়েছে, সিকিউ আসছে, এগুলো থেকেই প্রশ্ন আসে। সেগুলো কিন্তু পারা লাগবে। ওকে, এটাও কিন্তু বোর্ডের জন্য সিমিলারলি ইম্পর্টেন্ট, এইচএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। পারবো? শিওর? গুড। আচ্ছা, আরও একটা কেস আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটির পরিবর্তন যদি পৃথিবীর ঘূর্ণনের জন্য আমরা কনসিডার করি। যদিও এখান থেকে খুব বেশি ম্যাথ আসে না, তাও যদি ইন কেস চলে আসে আমি একটু বলেই দিয়ে রাখি, ঠিক আছে? এখান থেকে খুব বেশি ম্যাথ আমি আসতে দেখি নাই, দু একটা এমসিকিউ আসে মাঝে মধ্যে। আমরা 3টা পজিশন কনসিডার করব, এই হচ্ছে 3টা, ঠিক আছে? এটা হচ্ছে বিষুব অঞ্চল, এটা কি? এটা হচ্ছে বিষুব অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল এবং এটা হচ্ছে ল্যামডা ডিগ্রি অক্ষাংশ। ওকে, আচ্ছা, এই 3টা পজিশনের মধ্যে গ্র্যাভিটি সবচেয়ে বেশি হবে কোথায় বলো তো? কোন জায়গায় গ্র্যাভিটি সবচেয়ে বেশি? আমি ধরলাম এই জায়গার গ্র্যাভিটি হচ্ছে জি এ, এটা হচ্ছে সি পয়েন্ট, এই জায়গার গ্র্যাভিটি হচ্ছে জি সি এবং এই জায়গার গ্র্যাভিটি হচ্ছে জিবি। বলো তো গ্র্যাভিটি সবচেয়ে বেশি আসবে কোথায়? মেরু অঞ্চলে। ভাই মেরু অঞ্চলে গ্র্যাভিটি সবচেয়ে বেশি, জি বি ইজ গ্রেটার দ্যান জি সি ইজ গ্রেটার দ্যান জি এ। বিষুব অঞ্চলের গ্র্যাভিটি হচ্ছে সবচেয়ে কম। তাহলে গ্র্যাভিটি যেখানে বেশি, পর্যায়কাল সেখানে কি আসবে? বেশি না কম? ভাই কম আসবে। পর্যায়কালের সাথে গ্র্যাভিটির সম্পর্ক কি গো? টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার জি। তার মানে গ্র্যাভিটি যত বেশি পর্যায়কাল তত কম সরল দোলকের, এবং গ্র্যাভিটি যত কম পর্যায়কাল তত বেশি। তাহলে পর্যায়কাল সবচেয়ে বেশি আসবে কোথায় বলো তো? সবচেয়ে বেশি আসবে মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে পর্যায়কাল সবচেয়ে বেশি না, সবচেয়ে কম, সরি, মেরু অঞ্চলের পর্যায়কাল হবে সবচেয়ে কম, তারপর হচ্ছে মাঝামাঝি ল্যামডা অক্ষাংশে, আর সবচেয়ে বেশি আসবে হচ্ছে বিষুব অঞ্চলে। ওকে, সো একটা নির্দিষ্ট সরল দোলক সবচেয়ে বেশি পর্যায়কাল শো করবে কোথায়? বিষুব অঞ্চলে। সবচেয়ে কম পর্যায়কাল শো করবে কোথায়? মেরু অঞ্চলে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন সবচেয়ে বেশি পর্যায়কাল কোথায়? বিষুব অঞ্চলে। সবচেয়ে বেশি পর্যায়কাল কোথায়? বিষুব অঞ্চলে। ওকে, বিষুব অঞ্চলে। আচ্ছা, সবচেয়ে কম পর্যায়কাল কোথায়? সবচেয়ে কম পর্যায়কাল হচ্ছে মেরু অঞ্চলে। সবচেয়ে কম পর্যায়কাল মেরু অঞ্চলে, মনে থাকে যেন, পর্যায়কাল মেরু অঞ্চলে। কোথায় আসবে? এমসিকিউতে আসবে। এগুলা কিসের জন্য গুরুত্বপূর্ণ? এগুলা ভাই এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ। আচ্ছা, এখন ধরো তোমার বললো তোমার কাছে একটা সরল দোলক আছে, সেই সরল দোলক নিয়ে তুমি একবার বিষুব অঞ্চলে আসছো, আরেকবার হচ্ছে মেরু অঞ্চলে গেছো। দুই ক্ষেত্রে পর্যায়কালের পার্থক্য কত হবে বলো? বলো কেমনে বের করবা? খুবই সহজ। দেখো, আমরা যখন মেরু অঞ্চলে বের করব, কোথায়? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে পর্যায়কাল হবে টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা নিয়ে কোনো সমস্যা নেই। মেরু অঞ্চলের গ্র্যাভিটি আনচেঞ্জড। ঘূর্ণনের কোনো প্রভাব কি মেরু অঞ্চলে আছে? নাই, মেরু অঞ্চলের গ্র্যাভিটিতে কিন্তু ঘূর্ণনের কোনো প্রভাব নাই। বাট সেম জিনিসটাই যখন তুমি বিষুব অঞ্চলের জন্য করতে যাবা, বিষুব অঞ্চলে কি তুমি ওখানে জি লিখতে পারবা না? কিন্তু বিষুব অঞ্চলে কত লেখা লাগবে বলো তো? ভাইয়া ভুলে গেছি, ভুলে গেলে হবে না। যখন তুমি সেম জিনিসটাই বের করবা বিষুব অঞ্চলের জন্য, বিষুব অঞ্চলের জন্য কিন্তু নিচে তুমি জি লিখতে পারবা না, তোমার লেখা লাগবে 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি ইফেক্টিভ। এবং বিষুব অঞ্চলের জি ইফেক্টিভ কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার্ড আর।
মনে আছে বিষুব অঞ্চলে তো গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যায় ঘূর্ণনের জন্য। এই ওমেগার মান কত? ওমেগা হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে কৌণিক বেগ 2π ডিভাইডেড বাই ৮৬,৪০০। আর কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶ মিটার। ক্লিয়ার গাইস? একদম সহজ। ভাইয়া আমি যদি বিষুব অঞ্চলেও না থাকি, মেরু অঞ্চলেও না থাকি, আমি যদি মাঝামাঝি থাকি ল্যামডা ডিগ্রি অক্ষাংশে, তার জন্য কত হবে? খুবই সহজ, লেখো ল্যামডা অক্ষাংশে টা টা টা। কোথায়? ল্যামডা অক্ষাংশে বা ল্যামডা ডিগ্রি অক্ষাংশে। ওকে, ওখানে পর্যায়কাল কত হবে? t ইজ ইকুয়ালস টু 2π রুট ওভার l ডিভাইডেড বাই g মাইনাস ওমেগা স্কোয়ার্ড আর কস স্কোয়ার্ড ল্যামডা। বিষুব অঞ্চলে ল্যামডার মান 0 হয়ে যায়, এর জন্য কস স্কোয়ার্ড 0 মান হয়ে যায় হচ্ছে 1, এর জন্য এখানে কস স্কোয়ার্ড ল্যামডাটা নেই। আর মেরু অঞ্চল হচ্ছে ল্যামডার মান 90 হয়ে যায়, সো কস 90 এর মান 0, এর জন্য ওই ডান পাশটাই নেই। বাট যদি ল্যামডা অক্ষাংশে থাকো তখন কিন্তু পর্যায়কালে ইফেক্টিভ গ্র্যাভিটি বসাইতে হবে g মাইনাস ওমেগা স্কোয়ার্ড আর ইন্টু কস স্কোয়ার্ড ল্যামডা। বুঝছেন? একদম সহজ। হ্যাঁ, এগুলা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। যদি ম্যাথ আসে এই তিনটা সূত্রের যে কোনো একটা দিয়ে হয়ে যাবে। সো আপনি যদি গ্র্যাভিটির পরিবর্তন পারেন, এখান থেকে আসলে নতুন পর্যায়কালে সূত্র বের করা আহামরি কোনো কঠিন কাজই না, খুবই সহজ কাজ। ওকে, পারবো? শিওর, ভেরি গুড ভাইয়া। তাহলে আসেন নেক্সট। এবার আমরা একটু দেখবো, এগুলো দেখলাম হচ্ছে গ্র্যাভিটির জন্য। দেখো আমরা কিন্তু গ্র্যাভিটির জন্য দুই রকমের পরিবর্তন দেখছি, আবারও বলতেছি। একটা হচ্ছে গ্র্যাভিটির মান চেঞ্জ হয়ে যাওয়া, আর একটা হচ্ছে সিস্টেমের মধ্যে যদি সিউডো অ্যাক্সিলারেশন আছে তার জন্য গ্র্যাভিটি চেঞ্জ হওয়া। দুইটাই কিন্তু মাথায় রাখা লাগবে, দুইটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। এগুলো এইচএসসির জন্য বেশি ইম্পর্টেন্ট, আর সিউডো অ্যাক্সিলারেশনের যেগুলো ওগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। অলসো এগুলোও অ্যাডমিশনের জন্য লাগে, সো আপনার আসলে পড়াই লাগবে, প্রত্যেকটা জিনিস পড়া লাগবে। ঠিক আছে? সো গ্র্যাভিটির পরিবর্তন দুইভাবে হইতে পারে, মনে থাকে জানো, এবং তার জন্য কিন্তু পর্যায়কাল অবশ্যই চেঞ্জ হবে। গ্র্যাভিটি বাড়লে পর্যায়কাল কমবে, যদি গ্র্যাভিটি কমে তাহলে পর্যায়কাল হচ্ছে বাড়বে। এবার আমরা একটু দেখবো কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন। কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন হইলেও অবশ্যই আমাদের কি হবে? কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন হইলেও কিন্তু পর্যায়কাল চেঞ্জ হবে, কারণ পর্যায়কালের সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক কি? রুট ওভার এল, রাইট? আমরা একটু আগে দেখতেছিলাম ওই যে ববের মধ্যে যখন পানি পড়ে কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হলে পর্যায়কাল কেমনে কেমনে চেঞ্জ হয়। সো কিছু ইন জেনারেল কেস তুমি ফেস করতে পারো কার্যকর দৈর্ঘ্য থেকে। ওকে, কিরকম? ধরো তোমাকে ম্যাথের মধ্যে বলে দিল, ঠিক আছে, ম্যাথের মধ্যে তোমাকে ডিরেক্ট লিখে দিবে, একটু পর দেখবে একটা ম্যাথ করবো, যে কার্যকর দৈর্ঘ্য 200% করা হলো। কার্যকর দৈর্ঘ্য কি করা হলো? কার্যকরী দৈর্ঘ্য। মানানের যে অবস্থা, বুঝছো, বাংলা কোর্স আসলে আমার নিজের আগে করা দরকার, তারপর তোমাদের ফিজিক্স পড়ানো দরকার। কার্যকরী দৈর্ঘ্য কি করলাম? ধরো 200% করলাম। কি করলাম? 200% করা হলো। সেক্ষেত্রে কি হবে বলো? পর্যায়কাল কি চেঞ্জ হবে না কি হবে না? আচ্ছা, যখন তোমারে বলছে যে কার্যকর দৈর্ঘ্য আমি 200% করছি, গ্র্যাভিটির ব্যাপারে কিছু বলছে কোয়েশ্চেনে, বলে নাই। যদি গ্র্যাভিটির ব্যাপারে কিছু না বলে থাকে আমরা ধরে নিব গ্র্যাভিটি চেঞ্জ করি নাই। যদি বলতো যে না কার্যকর দৈর্ঘ্য 200% করছি, তার সাথে সাথে আমি সরল দোলককে পাহাড়ের উপরে নিয়ে গেছি, তখন কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, গ্র্যাভিটিও চেঞ্জ হয়েছে, দুইটাই কনসিডার করা লাগবে। বাট যখন শুধুমাত্র কার্যকর দৈর্ঘ্যের কথা বলা থাকবে তখন আমরা ধরে নিব কি? গ্র্যাভিটি কনস্ট্যান্ট। ওকে, তো দেখেন আমরা প্রথমে ধরবো গ্র্যাভিটি কনস্ট্যান্ট, তার মানে গ্র্যাভিটি নিয়ে এখানে কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, গ্র্যাভিটি নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে চিন্তাটা কি নিয়ে? কার্যকর দৈর্ঘ্য নিয়ে। কার্যকর দৈর্ঘ্য কি করছি? 200% করছি। 200% করা মানে কি? 200% করা মানে হচ্ছে দ্বিগুণ করা, তার মানে নতুন কার্যকর দৈর্ঘ্য হবে আগের কার্যকর দৈর্ঘ্যের দ্বিগুণ। গ্র্যাভিটি তো চেঞ্জ হয় নাই, তাহলে নতুন পর্যায়কাল কত হবে? নতুন পর্যায়কাল হবে 2π ইন্টু রুট ওভার নতুন কার্যকর দৈর্ঘ্য ইন্টু গ্র্যাভিটি, সরি ডিভাইডেড বাই গ্র্যাভিটি। আগের পর্যায়কাল কত হবে? 2π ইন্টু রুট ওভার আগের কার্যকর দৈর্ঘ্য ডিভাইডেড বাই গ্র্যাভিটি। কার্যকর দৈর্ঘ্য আগে ছিল এল, এখন হয়েছে এল প্রাইম। এল প্রাইম হচ্ছে 2l এর সমান, গ্র্যাভিটি তো চেঞ্জই হয় নাই। তাহলে আমাদের পর্যায়কাল নতুনটা ডিভাইডেড বাই আগেরটা হবে রুট ওভার এল প্রাইম বাই এল। এল প্রাইম কত? টুয়াইস এল, দ্যাট মিনস √2। বুঝছেন? সো কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন থেকে আসলে পর্যায়কালের পরিবর্তন বের করা খুবই সহজ, ম্যাথের মধ্যে দেখবা সরাসরি দিয়ে দেয়। ওকে, আরেকটা ভ্যারিয়েশন আসতে পারে, সেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন বলতে পারে। কিরকম বলি একটু আমি, এখানে চাইলে অনেক পেঁচানো সম্ভব। ওকে, আমি তোমাদের পেঁচাও ম্যাথ করাবো, সমস্যা নাই, বাট আমি আগে তোমাদের একটা ইন জেনারেল আইডিয়া দিই। ধরো তুমি সরল দোলক যেটা বানাইছো সেটা ধরো মানে টেম্পারেচারের সাথে সেটা দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। হইতে পারে না তুমি খুবই পাতলা মেটাল দিয়ে একটা তার বানাইছো, খুবই পাতলা মেটালের তার। এখন মেটালে কি হয়? যখন তুমি মেটালে তাপ দিবা তখন মেটালের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাই না? আমরা ইয়ার মধ্যেও পড়ছিলাম, মনে আছে কিনা তোমাদের? চ্যাপ্টার 7-এও আমরা এই জিনিসটা পড়ছিলাম, যে যখন হচ্ছে আমরা তাপ দিচ্ছি তখন তার প্রসারিত হচ্ছে, সেটার জন্য আমরা থার্মাল স্ট্রেস এবং থার্মাল স্ট্রেইন বের করছিলাম। সেম জিনিসটা এখানেও, ধরো তুমি যেই সরল দোলকটা বানাইছো সেটা তার হচ্ছে মেটালিক। ওকে, কি? মেটালিক। ঠিক আছে,
এখন ওর কার্যকর দৈর্ঘ্য শুরুতে ছিল হচ্ছে এল, ওকে, বা আমাদের যে সুতার দৈর্ঘ্য সেটা শুরুতে ছিল হচ্ছে এল। কত ছিল? শুরুতে ছিল এল। এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য কত ছিল? কার্যকর দৈর্ঘ্য শুরুতে ছিল এল প্লাস আর। আরটা কি? আর হচ্ছে এই যে ববের ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, ওকে, এতটুকু হচ্ছে আর, এতটুকু হচ্ছে এল, পুরা কার্যকর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল প্লাস আর, ওকে। এখন তুমি কি করছো? তুমি ধরো এক গ্রীষ্মের দিনে, গ্রীষ্মের তপ্ত দুপুরে সরল দোলক নিয়ে বাইরে বেরোছে। এখন যে টেম্পারেচার, ভাই সরল দোলক গলেই যাবে। যাই হোক, যদি তুমি এরকম টেম্পারেচারে সরল দোলকটা নিয়ে বাইরে বের হও, তাপমাত্রার একটা পরিবর্তন সে ফেস করবে। ধরো তুমি সরল দোলকটাকে ফ্রিজের মধ্যে রাখছিলে, সেখানে টেম্পারেচার ছিল ধরো কত, 5 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। যখন বাইরে বের করবা তখন তো সে চলে আসবে 40 ডিগ্রি সেলসিয়াসে, 50 ডিগ্রি সেলসিয়াসে। বিশাল একটা তাপমাত্রার পরিবর্তন সে ফেস করবে। এবং এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য মেটালের কিন্তু দৈর্ঘ্য পরিবর্তন হয়, দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবং দৈর্ঘ্য যদি চেঞ্জ হয়, তাপমাত্রা বৃদ্ধি করলে মেটালের দৈর্ঘ্য বাড়ে নর্মালি, এবং তাপমাত্রা হ্রাস করলে মেটালের দৈর্ঘ্য কি হয়? কমে। যদি তারের দৈর্ঘ্য চেঞ্জ হয়, কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। কার্যকর দৈর্ঘ্য যদি চেঞ্জ হয়, পর্যায়কাল চেঞ্জ হবে না? অবশ্যই হবে। তাহলে ধরেন কোনো একদিন কি হয়েছে, কোনো এক গ্রীষ্মের দুপুরে, লেট সাপোজ দুইটা কেসই আসতে পারে। একটা হচ্ছে কোনো এক গ্রীষ্মের দুপুরে, গ্রীষ্মকালে, কোনো এক গ্রীষ্মের দুপুরে, ওকে, গ্রীষ্মের, আহারে জীবনটা বুঝছো, দুঃখে কষ্টে আর ভাল লাগে না। কোনো এক গ্রীষ্মের দুপুরে তাপমাত্রা বা টেম্পারেচার ডেল থিটা পরিমাণ বৃদ্ধি পাইল। কি হইল? ডেল থিটা পরিমাণ বৃদ্ধি পাইল। যদি পায়, যদি কোয়েশ্চেন এরকম কিছু দেওয়া থাকে, তখন তোমার বোঝাই লাগবে প্রশ্নকর্তা চাচ্ছে তাপমাত্রা পরিবর্তনের জন্য কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তনটা প্রথমে বের করো, দেন হচ্ছে সেটার জন্য পরিবর্তিত পর্যায়কালটা নির্ণয় করো। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি করব ভাইয়া? যদি কোনো এক গ্রীষ্মের দুপুরে তাপমাত্রা পরিবর্তন হয় ডেল থিটা পরিমাণ, বা ডেল থিটা পরিমাণ তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে নতুন কার্যকর দৈর্ঘ্য কত হবে? সরি, নতুন কার্যকর দৈর্ঘ্য না, নতুন সুতার দৈর্ঘ্য কত হবে? সুতার দৈর্ঘ্য আগে ছিল এল, তাহলে এল প্লাস এল আলফা ডেল থিটা। ঠিক আছে, ডিরেক্ট ফর্মুলা মনে আছে কিনা? তুমি চাইলে এলটাকে কমন নিয়েও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, এল ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা। এই হচ্ছে ফর্মুলা, ওকে। এখানে আলফাটা কি বলতো? আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফাটা কি? আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। চ্যাপ্টার 7 এ ডিটেইলসে পড়াইছিলাম, ঠিক আছে? আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। অলসো তোমরা 9, 10 এও পড়ার কথা। এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। সো কোয়েশ্চেনে যদি কখন দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, তাহলে হচ্ছে বুঝবা এখানে তাপমাত্রা পরিবর্তনের জন্য তারের দৈর্ঘ্যে বা সুতার দৈর্ঘ্যে কোনো একটা পরিবর্তন আসতে যাচ্ছে, এবং সেই নতুন দৈর্ঘ্য ডেল থিটা পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য আমাদের নতুন যে দৈর্ঘ্য বা তারের যে বা সুতার যে নতুন দৈর্ঘ্য, সেটা হবে হচ্ছে আগের দৈর্ঘ্য মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আলফা ডেল থিটা। এটা আসে মেইনলি আলফার সংজ্ঞাটা থেকে, ওকে, একদম সহজ। তাহলে ভাই যদি তাপমাত্রা হ্রাস পায়, যদি এমন হয় যে না তাপমাত্রা হ্রাস পাইছে, লেট সাপোজ তোমাকে বলছে যে না ভাইয়া তাপমাত্রা ডেল থিটা পরিমাণ হ্রাস পাইছে, ডেল থিটা হ্রাস, তাপমাত্রা যদি হ্রাস পায় সেক্ষেত্রে কিন্তু সুতার দৈর্ঘ্যও হ্রাস পাবে, এবং নতুন দৈর্ঘ্য হবে এল প্রাইম, একই ফর্মুলা এল ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা। বাট এবার ডেল থিটাটা আসবে নেগেটিভ, ওকে। ডেল থিটা কি আসবে? ডেল থিটা আসবে হচ্ছে নেগেটিভ। ধরো তোমাকে বলছে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাইছে, তুমি ডেল থিটা বসাবা -10। তোমরা বলছে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাইছে, ডেল থিটা বসাবা -40। তোমরা বলছে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে, তখন ডেল থিটা কত বসাবা? -20 না, বৃদ্ধি পাইলে +20, বুঝছো? সো ডেল থিটা প্লাস বসাইলে দেখবে এল প্রাইমের মান আসতেছে এল এর চেয়ে বড়, ডেল থিটা মাইনাস বসাইলেই কিন্তু এল প্রাইমের মান আসবে এল এর চেয়ে ছোট। এবং এটাই তো হওয়ার কথা, তাপমাত্রা যখন হ্রাস পাবে তখন তো দৈর্ঘ্য কমবে, শীতের রাতে দৈর্ঘ্য কমবে। এটা হবে কখন? এটা হবে হচ্ছে শীতের রাতে, কনকনে শীতের রাতে। এটা কখন হবে? শীতের রাতে। শীতের রাতে হচ্ছে দৈর্ঘ্য কমবে, দৈর্ঘ্য কমলে পর্যায়কালও কমবে। গ্রীষ্মের দুপুরে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য বাড়বে, দৈর্ঘ্য বাড়লে কিন্তু পর্যায়কালও বাড়বে। তাহলে নতুন পর্যায়কাল কত হবে? দেখো এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি যেটা বের করছো সেটা কিন্তু সুতার দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য না। কার্যকর দৈর্ঘ্য কত হবে বলো তো? নতুন কার্যকর দৈর্ঘ্য হবে এল প্রাইম ইজ ইকুয়ালস টু এল প্রাইম প্লাস আর। ঠিক আছে, এইটা হবে হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, ওকে। চেঞ্জ হবে কিন্তু সুতার দৈর্ঘ্য। তাপমাত্রা পরিবর্তনের জন্য তো কার্যকর দৈর্ঘ্যের ডিরেক্ট পরিবর্তন তুমি বের করতে পারবা না, কারণ তাপমাত্রা পরিবর্তনের জন্য প্রসারিত হবে সুতা, বব তো না, ঠিক আছে। এবং আমার কার্যকর দৈর্ঘ্য হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ,
ওকে, সো প্রথমে তাপমাত্রা পরিবর্তনের জন্য সুতার দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হচ্ছে বা নতুন সুতার দৈর্ঘ্য কত সেটা বের করা লাগবে। তার সাথে ববের ব্যাসার্ধ যোগ করলে তুমি নতুন কার্যকর দৈর্ঘ্য পাবা। সেম কাহিনী এখানেও, নতুন কার্যকর দৈর্ঘ্য কত হবে? পরিবর্তিত সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। বুঝতে পেরেছেন? এবং সেখান থেকে যদি আপনি পর্যায়কালের ফর্মুলা লেখেন, ফর্মুলাটা আসবে হচ্ছে টা এই বরাবর একটা লাইন টানো, ওকে, সিমিলারলি এই বরাবর একটা লাইন টানো, ওকে, ঠিক আছে না? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখান থেকে এখন পর্যায়কালের ফর্মুলাটা লেখো, টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু রুট ওভার এল প্রাইম বাই এল। একদম সহজ, ঠিক আছে? সো এল প্রাইম কত হবে? এল প্রাইম হবে হচ্ছে এল প্রাইম প্লাস আর, এবং এল এর মান তোমার অবশ্যই আগে দেওয়াই থাকবে, বা তুমি এই এল এর পরিবর্তে হচ্ছে স্মল এল প্লাস স্মল আর রাখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, একদম সহজ, পারবা? তবে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় অবশ্যই সুতার দৈর্ঘ্য বাড়বে, সুতার দৈর্ঘ্য বাড়লে কার্যকর দৈর্ঘ্য বাড়ে, কার্যকর দৈর্ঘ্য যদি বাড়ে পর্যায়কালও বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি হ্রাস পায় সুতার দৈর্ঘ্য হ্রাস পাবে, সুতার দৈর্ঘ্য যদি হ্রাস পায় তাহলে অবশ্যই কার্যকর দৈর্ঘ্য হ্রাস পাবে, কার্যকর দৈর্ঘ্য হ্রাস পাইলে পর্যায়কালও কি হবে? কমবে। তাহলে শর্টকাটে চাইলাম পারে যে তাপমাত্রা যদি বাড়ে, লেখো এক, টেম্পারেচার যদি বাড়ে, টেম্পারেচার যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ওকে, তাহলে কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, পর্যায়কালও বৃদ্ধি পাবে। ওকে, যদি টেম্পারেচার হ্রাস পায়, যে না টেম্পারেচার বাড়লো না, টেম্পারেচার কমলো, সেক্ষেত্রে সুতার দৈর্ঘ্য কি হবে? সুতার দৈর্ঘ্য কমবে। ওকে, সুতার দৈর্ঘ্য কি হবে? কমবে। সুতার দৈর্ঘ্য যদি কমে অবশ্যই কার্যকর দৈর্ঘ্য কমবে, এবং সেক্ষেত্রে পর্যায়কালও কি হবে? মাই গড, পর্যায়কালও কমে যাবে। পর্যায়কাল কি হবে বলো তো? পর্যায়কাল কমে যাবে। ক্লিয়ার গাইস? এর বাইরে আসলে ভ্যারিয়েশন আসলে হবে না, ঠিক আছে? এর মধ্যে যা আসবে এর মধ্যে থেকে আসবে। তাহলে এই হচ্ছে কার্যকর দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্ক। তাহলে এটাও আমাদের মাথায় রাখা লাগবে, কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ হলেও কিন্তু পর্যায়কাল চেঞ্জ হতে পারে, গ্র্যাভিটি চেঞ্জ হলেও পর্যায়কাল চেঞ্জ হতে পারে, দুইটা একসাথে চেঞ্জ হলেও পর্যায়কাল চেঞ্জ হতে পারে। ক্লিয়ার? আসেন ম্যাথ করা যাক, মোটামুটি বুঝে গেছে আই গেস। এবার ম্যাথ দেখো, ম্যাথ করলে একদম বুঝে যাবা, সহজ সহজ জিনিস। কি বলছে? বলছে কার্যকরী দৈর্ঘ্য 200% বৃদ্ধি করা হলে এই যে সরল দোলকটা আছে তার পর্যায়কাল কি পরিমাণ পরিবর্তিত হবে? তাই কার্যকর দৈর্ঘ্য কি বলছে? 200% বৃদ্ধি, তার মানে কার্যকর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা লাগবে। 200% বৃদ্ধি করা মানে হচ্ছে 2 গুণ বৃদ্ধি করা, 300% বৃদ্ধি করা মানে হচ্ছে 3 গুণ বৃদ্ধি করা। তার মানে আমাদের কি করা লাগবে? কার্যকর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা লাগবে। লেখো, 2 গুণ বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে, একদম সহজ। ঠিক আছে ভাই, কার্যকর দৈর্ঘ্য আমরা 2 গুণ বৃদ্ধি করব, বুঝলাম। 2 গুণ বৃদ্ধি করলে নতুন কার্যকর দৈর্ঘ্য হবে কত? নতুন কার্যকর দৈর্ঘ্য কি 2 গুণ হবে? না, 2 গুণ বৃদ্ধি করা মানে কিন্তু 3 গুণ হওয়া, ঠিক আছে? 3 গুণ বৃদ্ধি করা মানে হচ্ছে 4 গুণ হওয়া। যদি বলতো যে না আমরা কার্যকর দৈর্ঘ্য 200% করব, যেমনটা আমি একটু আগে লিখছিলাম, দেখো একটু আগে কি লিখছিলাম, একটু আগে লিখেছিলাম কার্যকর দৈর্ঘ্য 200% করা হলো, তার মানে হচ্ছে কার্যকর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। যদি দ্বিগুণ করা হলো বলে তার মানে নতুন কার্যকর দৈর্ঘ্য আগের কার্যকর দৈর্ঘ্যের দ্বিগুণ, ঠিক আছে? বাট যদি বলে যে না 200% বৃদ্ধি করা হলো, তার মানে কি কার্যকর দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করছি, আগে তো 1 গুণ ছিল আরো 2 গুণ বৃদ্ধি করছি, সেক্ষেত্রে নতুন কার্যকর দৈর্ঘ্য কত হবে? এল প্রাইম হবে আগে যেটা ছিল প্লাস যতটুকু বৃদ্ধি করলাম তার মানে হচ্ছে থ্রাইস এল। ঠিক আছে, এল প্রাইম কত হবে? থ্রাইস এল। এখানে কি গ্র্যাভিটি চেঞ্জ হবে? তোমার বলছে ম্যাথের মধ্যে গ্র্যাভিটি চেঞ্জ হওয়ার কথা বলে নাই, তাহলে আমরা কি ধরে নিব? গ্র্যাভিটি এখানে চেঞ্জ হবে না, এটা ম্যাথের মধ্যে লেখা লাগবে না, তুমি মনে মনে লিখবা আর কি। গ্র্যাভিটি, ও মাই গড, গ্র্যাভিটি চেঞ্জ হবে না। ওকে, তাহলে ভাই গ্র্যাভিটি যদি চেঞ্জ না হয় পর্যায়কালের ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু রুট ওভার এল প্রাইম বাই এল। ওকে, 2 পাই কাটাকাটি যাবে। দেখো যারা বুঝতেছো না, প্রথম ম্যাথটা তোমাদের জন্য একটু ডিটেলসে লিখি। নতুন পর্যায়কাল হবে 2 পাই রুট ওভার এল প্রাইম বাই জি, আগের পর্যায়কাল হবে 2 পাই রুট ওভার এল বাই জি। 2 পাই জি জি কাটা, কারণ এগুলো কোনোটাই চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে পর্যায়কাল, থাকবে টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু রুট ওভার এল প্রাইম বাই এল। এল প্রাইম সমান কত? থ্রাইস এল, বসায় দাও, তাহলে এখানে আসবে হচ্ছে রুট ওভার 3l বাই এল, দ্যাট মিন্স রুট 3। বাট তোমার প্রশ্ন কি করছে? প্রশ্ন করছে পর্যায়কাল কি পরিমাণ পরিবর্তিত হবে, পর্যায়কালের পরিবর্তন বের করা লাগবে। নতুন পর্যায়কাল কত আসছে? নতুন পর্যায়কাল আসছে হচ্ছে রুট 3 ইন্টু আগের পর্যায়কাল, তাই না? টিটাকে ওই পাশে নিয়ে যাও, কি হবে? রুট 3 মাল্টিপ্লাইড বাই টি। তারপরে নতুন পর্যায়কাল হচ্ছে আগের পর্যায়কালের রুট 3 গুণ, তাহলে কি পর্যায়কাল বৃদ্ধি পাইছে? প্রশ্ন হচ্ছে কতটুকু বৃদ্ধি পাইছে, লেখো। সুতরাং পর্যায়কাল বৃদ্ধি পেয়েছে, পর্যায়কাল কি হয়েছে?
বৃদ্ধি পেয়েছে। বলো কত গুণ? বৃদ্ধি কেমনে বের করবা? পর্যায়কালের পরিবর্তন ইজ ইকুয়ালস টু ফাইনাল পর্যায়কাল মাইনাস ইনিশিয়াল পর্যায়কাল। ফাইনাল পর্যায়কাল কত? √3 ইন্টু টি মাইনাস হচ্ছে টি, তার মানে 0.73 ইন্টু টি। ওকে, তার মানে আগে যে পর্যায়কাল ছিল তার 0.73 গুণ বৃদ্ধি পাইছে। ওকে, বা 734ও লিখতে পারো, অথবা আগের পর্যায়কালের 73.4% বৃদ্ধি পাইছে, যেমন আপনি লিখতে কমফোর্টেবল। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো? যে নতুন যে পর্যায়কাল, লেখো নতুন পর্যায়কাল, নতুন পর্যায়কাল, বা লিখতে পারো পর্যায়কাল লিখলেই হয়েছে। আগের পর্যায়কালের তুলনায়, আগের পর্যায়কালের তুলনায়, পর্যায়কালের তুলনায় কত গুণ বৃদ্ধি পাইছে? 0.73 গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বৃদ্ধি পেয়েছে, একদম সহজ। ক্লিয়ার গাইস? আই গেস কোনো কনফিউশন নাই। এটা তো অনেক বেশি ডিটেলসে লিখে ফেললাম, এত ডিটেলসে তোমার ম্যাথ করা লাগবে না, জাস্ট এখান থেকে এই পর্যন্ত লিখলেও দ্যাট উইল বি এনাফ, শুধুমাত্র পরিবর্তনটা তোমার বের করে দেখানো লাগবে। ওকে, আর লাস্টে অবশ্যই যে এইচএসসি পরীক্ষায় একটা এক্সপ্লেনেশন লাইন, ওকে, লাস্টে অবশ্যই এরকম একটা লাইন লিখে দেওয়া লাগবে, বাংলা লাইন, তাহলে কিন্তু নাম্বার কাটে দিবে আদারওয়াইজ। ঠিক আছে, সো নাম্বার কাটার কোনো সুযোগ দেওয়া যাবে না, স্যার যেন নাম্বার কাটতে না পারে, আমরাই পারবো। ঠিক আছে, আমাদের নাম্বার কাটাটা যাবে না। ওকে, পারবো, শিওর, ভেরি গুড। নেক্সট ম্যাথ, আসো পরেরটা। পরের ম্যাথে কি বলছে দেখো, বলছে একটা সরল দোলকের দোলনকাল 5 সেকেন্ড, 20 কিলোমিটার উঁচু একটা পাহাড়ের উপর সরল দোলকের পর্যায়কাল কত হবে? বলো বলো, এটা 20 কিলোমিটার না দিয়ে 200 কিলোমিটার দাও তো। এটা আসলে 20 কিলোমিটার দিলে জমবে না। ঠিক আছে, কত দাও? 200 কিলোমিটার, তাহলে আসলে একটু জমবে। ওকে, তাহলে আমাদের বলছে আমাদের কাছে একটা সরল দোলক আছে, তার দোলনকাল হচ্ছে 5 সেকেন্ড। কোথায় দোলনকাল, এটা কি বলা আছে? বলা নাই। যদি কিছু বলা না থাকে আমরা ধরে নিব ভূপৃষ্ঠে দোলনকালের কথা বলা আছে, যে যখন পৃথিবী পৃষ্ঠে দ্বারা আমরা সরল দোলকটাকে সিম্পল হারমোনিক মোশনে দোলাবো তখন তার পর্যায়কাল হচ্ছে 5 সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে সরল দোলকটাকে যখন আমি 200 কিলোমিটার উপরে একটা পাহাড়ের উপর নিয়ে যাব তখন কি পর্যায়কাল 5 সেকেন্ড? দ্য অ্যান্সার শুড বি নো, অবশ্যই না। কেননা সেটা আমরা জানি পাহাড়ের উপর উঠলে গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যায় ভাইয়া। দেখো এই হচ্ছে পাহাড়। ঠিক আছে, পাহাড়ের হাইট কত? পাহাড়ের হাইট হচ্ছে 200 কিলোমিটার। কত? 200 কিলোমিটার। এখন যখন আমরা পাহাড়ের পাদদেশে ছিলাম বা ভূমিতে ছিলাম তখন আমাদের পর্যায়কাল কত ছিল? হাতে তো সরল দোলক আমাদের ছিলই। ওকে, তখন পর্যায়কাল কত ছিল? তখন পর্যায়কাল ছিল t ইজ ইকুয়ালস টু 5 সেকেন্ড, তখন গ্র্যাভিটি ছিল g। আমরা প্রথমে দেখাচ্ছি এইচএসসি পরীক্ষায় কেমনে লিখবা, দেন দেখাচ্ছি অ্যাডমিশন আর এমসিকিউ এর জন্য কেমনে করবা। ঠিক আছে, যখন আমরা এখানে উঠছি তখন পর্যায়কাল কত হইছে ভাইয়া? তখন পর্যায়কাল কত হইছে জানি না, সেটাই তো বের করতে বলছে। তখন গ্র্যাভিটি হচ্ছে g প্রাইম, গ্র্যাভিটি তো চেঞ্জ হয়ে যাবে। ওকে, যদি এটা এইচএসসি রিটেনে আসে, এই টাইপের ম্যাথ আসে, এর জন্যই দেখাচ্ছি। এই টাইপের ম্যাথ কিন্তু প্রচুর আসে এইচএসসি রিটেনে। আমরা প্রথমে যেটা লিখবো g প্রাইম বাই g, কি ভাইয়া? g প্রাইম বাই g ইজ ইকুয়ালস টু r ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। এটা হবে আমাদের প্রথম লাইন। ঠিক আছে, ওকে, r প্লাস h, ও মাই গড, r প্লাস h হোল স্কয়ার। ওকে, সেক্ষেত্রে আমরা সাইডে একটু লিখতে পারি বা উপরে আগে একটু লিখে নিতে পারি। ধরি h মিটার উপরে পাহাড়ে গ্র্যাভিটি হচ্ছে g প্রাইম, বা পাহাড়ের চূড়ায় গ্র্যাভিটি হচ্ছে g প্রাইম এবং ভূপৃষ্ঠে গ্র্যাভিটি হচ্ছে g, তাহলে g প্রাইম বাই g হবে r ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার। দুইটা বাংলা লাইন লেখার পর এই লাইনটা। ঠিক আছে, এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ভূপৃষ্ঠে পর্যায়কাল। ভূপৃষ্ঠে পর্যায়কাল কত হবে? 2 পাই রুট ওভার l বাই g। পাহাড়ের উপরে পর্যায়কাল কত হবে? লিখবা পাহাড়ের উপরে পর্যায়কাল t প্রাইম ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার l এর মান তো চেঞ্জ হবে না, ডিভাইডেড বাই g প্রাইম। ওকে, এইবার তুমি হচ্ছে দুইজনের রেশিও নিবা। কি করবা? দুইজনের রেশিও নিবা। ভাইয়া রেশিও নিলে কি আসবে? t প্রাইম বাই t ইজ ইকুয়ালস টু রুট ওভার g বাই g প্রাইম। ওকে, g বাই g প্রাইম কি হবে? এটার উল্টা, দ্যাট মিন্স রুট ওভার r প্লাস h ডিভাইডেড বাই r তার উপর হোল স্কয়ার, দ্যাট মিন্স 1 প্লাস h বাই r। ঠিক আছে, ওকে, এখন জাস্ট কাজ কি? জাস্ট কাজ হচ্ছে মান বসাই দেওয়া। দেখো তো t প্রাইমের মান কত আসে? t প্রাইমের মান আসতেছে 1 প্লাস h বাই r মাল্টিপ্লাইড বাই t। শেষ। কি ভাইয়া? 1 প্লাস h বাই r মাল্টিপ্লাইড বাই t। মান বসাও। 1 প্লাস h এর মান কত? 200, r এর মান কত? 6400, t এর মান কত? 5। যত আসবে সেটাই হচ্ছে নতুন পর্যায়কাল। এইচএসসি পরীক্ষায় যদি আসে এভাবে পুরো জিনিসটা লেখা লাগবে। ওকে,
এখন ধরো সেম জিনিসটা এমসিকিউতে আসছে, কিসে আসছে এমসিকিউতে বা হচ্ছে অ্যাডমিশনে, তখন কি করব ভাইয়া, যদি এটা এমসিকিউতে চলে আসে তখন তো ডিরেক্ট ফর্মুলা একটু আগে পড়ে আসছি, টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু 1 প্লাস এইচ বাই আর, এই যে এটাই তো পড়ে আসছে একটু আগে, ওইটাই তো পড়ে আসলাম তাই না? সো এখান থেকে আমাদের টি প্রাইম বা নতুন পর্যায়কাল কত হবে, 1 প্লাস এইচ এর মান 200, আর এর মান 6400, টি চলে যাবে ওই পাশে, সেটা হচ্ছে 5, ক্যালকুলেট করবা সেম রেজাল্ট। তো বড় ম্যাথ এমসিকিউ এর জন্য করা যাবে না, এমসিকিউ এর জন্য শর্টকাটটা একটু মনে রাখা লাগবে, এই শর্টকাটটা অনেক জায়গায় কাজে লাগবে, অ্যাডমিশনেও কাজে লাগবে, এইচএসসি তেও কাজে লাগবে, এটা একটু মনে রাখো। ঠিক আছে, পারবো এমসিকিউতে আসলে এই টাইপের ম্যাথ, শিওর, ভেরি গুড। আসো নেক্সট ম্যাথ, পরবর্তী ম্যাথ ভাইয়া। নেক্সট ম্যাথে কি বলছে, বলছে কোনো এক পাহাড়ে ওঠার পর সরল দোলকের দোলনকাল 25% বৃদ্ধি পাইছে, পাহাড়ের উচ্চতা কত? আচ্ছা ধরো এই ম্যাথ আমি তোমাকে করাচ্ছি এইচএসসির জন্য, পরে করাচ্ছি। যদি এই ম্যাথ এমসিকিউতে আসে তুমি কি মানে মাথায় হাত দিয়ে বসবা? না, তোমারে বলছে দোলকের দোলনকাল 25% বৃদ্ধি পাইছে, পাহাড়ের উচ্চতা কত? ডিরেক্ট ফর্মুলা, কি ফর্মুলা, এইচ ইজ ইকুয়ালস টু টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। টি প্রাইম কত হবে, 25% বৃদ্ধি পাইছে, আগে ছিল কত টি, আরো 25% বৃদ্ধি পাইছে, তার মানে 0.25 টি পরিমাণ বৃদ্ধি পাইছে, তার মানে টি প্রাইমের মান কত হবে, 1.25 ডিভাইডেড বাই টি মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই আর। ক্যালকুলেট করে দেখো রেজাল্ট আসবে আর ডিভাইডেড বাই 4 বা 1600 কিলোমিটার। এটা করার জন্য কি 2-3 মিনিট লাগবে? না, এমসিকিউ এর জন্য ডিরেক্ট ধুপধাপ সলভ। ঠিক আছে, এজন্যই বলতেছিলাম ফর্মুলাটা মাথায় রেখো, এটা কাজে লাগবে, এমসিকিউ তো অনেক কাজে দিবে। ওকে, এখন ভাইয়া এই জিনিস যদি এইচএসসি পরীক্ষায় গ নাম্বারে আসে, এগুলো গ নাম্বারেই আসে, বুঝছো, এগুলোই আছে গ নাম্বারে। খুলো তুমি টেস্ট পেপার খুলো, টেস্ট পেপার গুলো দেখবে এগুলোই গ নাম্বারের মধ্যে দিয়ে রাখছে। ঠিক আছে, এখন ভাই তাহলে কেমনে করবো, তার জন্য তুমি আগে নিজের মনের শান্তিতে একটা ছবি আঁকবা। কি আঁকবা, একটা ছবি। ওকে, এই হচ্ছে ছবি, আঁকো, এখানে আঁকলাম, পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ মিটার, একদম আগের মতোই, সেম ভাবে আরেকবার করতে হবে। এখানে আছে আমাদের ব্যক্তি, হাতে আছে সরল দোলক, এখানেও আছে ব্যক্তি পাহাড়ের উপরে, তার হাতেও কি সরল দোলক। এখন বলছে যখন আমরা পাহাড়ের উপরে উঠছি তার জন্য দোলনকাল 25% বৃদ্ধি পাইছে, তাই আমি ধরলাম এখানে দোলনকাল ছিল হচ্ছে টি, এখানে দোলনকাল হচ্ছে টি প্রাইম। বলো তো টি প্রাইম কত হবে, 25% বৃদ্ধি পাইছে, টি প্রাইম হবে হচ্ছে টি প্লাস যতটুকু বৃদ্ধি পাইছে, আগে ছিল টি, আরো 25% বৃদ্ধি পাইছে আদি পর্যায়কালে, তার মানে টি প্লাস 0.25 টি, তার মানে কত হবে, হবে হচ্ছে 1.25 টি। ওকে, এই পরিবর্তনটা কেন আসলো বা পর্যায়কাল কেন বৃদ্ধি পাইলো, কারণ আমরা পাহাড়ের উপর উঠছি ভাই, পাহাড়ের উপরে গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যায়, ভূপৃষ্ঠে গ্র্যাভিটি জি, পাহাড়ের উপরে গ্র্যাভিটি জি প্রাইম, গ্র্যাভিটি কি কমে যাবে না? অবশ্যই কমে যাবে। সেই পরিবর্তিত গ্র্যাভিটি কেমনে বের করব, জানি আমরা জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সেখান থেকে যদি আমরা লিখি টি প্রাইম বাই টি ইজ ইকুয়ালস টু রুট ওভার জি বাই জি প্রাইম, কার্যকর দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, এখানে আসবে রুট ওভার r plus h divided by r তার উপর হোল স্কোয়ার, দ্যাট মিন্স 1 প্লাস h বাই r। দেন আগের মতো h হবে কি, h হবে হচ্ছে t প্রাইম বাই t মাইনাস 1 ইন্টু r, দ্যাট মিন্স 1.25 t ডিভাইডেড বাই t মাইনাস 1 ইন্টু r, এখান থেকে আসবে 0.25 ইন্টু r, তার মানে r বাই 4, তার মানে 1600 কিলোমিটার। শেষ। সো এইচএসসি পরীক্ষা যদি রিটেন আসে এভাবে হচ্ছে একটু করে দেওয়া লাগবে, এটা হচ্ছে রিটেনের জন্য। এটা কিসের জন্য, এটা হচ্ছে রিটেনের জন্য, ও মাই গড সরি গাইস, এটা কিসের জন্য, এটা হচ্ছে রিটেনের জন্য, রিটেন। ওকে, যদি রিটেন আসে, এমসিকিউতে আসলে ডিরেক্ট তো তবে এত সময় এটা এমসিকিউ এর জন্য পারবো, শিওর। ওকে, নেক্সট ভাই, নেক্সট 4 নাম্বার ম্যাথ কি বলছে দেখো, 4 নাম্বার ম্যাথে কি বলছে, ভূপৃষ্ঠে একটা সরল দোলকের পর্যায়কাল 5 সেকেন্ড, ভূমি হতে 200 কিলোমিটার গভীরের পর্যায়কাল কত? পারবো না বলো, না পারলে কিন্তু মনে কষ্ট পাবো। বলো তো, ভূপৃষ্ঠের হতে 200 কিলোমিটার গভীরে যদি যায়, এতক্ষণ তো খালি উপরে উঠতেছিলাম, জীবনে কি খালি উপরে উঠলে হবে না, নিচেও নামতে হবে মাঝে মধ্যে। এবার আমরা একটু নিচে নামবো, আসো কতখানি নিচে নামবো, 200 কিলোমিটার নিচে। ওকে, প্রথমে ছিলাম ভূপৃষ্ঠে, হাতে কি ছিল, সরল দোলক, এইবার নামবো কোথায়, 200 কিলো, ও মাই গড সরি বেশি নিচে নেমে গেছি, এত নিচে নামা যাবে না, 200 কিলোমিটার। ওকে, এটা হচ্ছে এইচ। ওকে, প্রশ্ন হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে পর্যায়কাল কত হবে, আমাকে বলে দিছে ভূপৃষ্ঠে পর্যায়কাল 5 সেকেন্ড, কত 5 সেকেন্ড, এবং ভূপৃষ্ঠের গ্র্যাভিটি হচ্ছে জি, 200 কিলোমিটার গভীরে গ্র্যাভিটি উইল চেঞ্জ, সেটা ধরলাম আমি
জি প্রাইম লেটস সাপোজ। ওকে, কারণ এখান থেকে যদি আমরা সলিউশনের দিকে যাই, দেখেন প্রথম কথা গ্র্যাভিটি পরিবর্তন যেহেতু হচ্ছে, পর্যায়কাল তো চেঞ্জ হবেই, সেই নতুন পর্যায়কাল আমার বের করা লাগবে। নতুন পর্যায়কাল টি প্রাইম বাই টি কত হবে, রুট ওভার জি বাই জি প্রাইম। ওকে, জি এবং জি প্রাইমের দেখো জি প্রাইম হচ্ছে এইচ মিটার গভীরতায় গ্র্যাভিটি, সেটা কত হবে জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর, দ্যাট মিনস আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এখান থেকে যদি আমরা জি বাই জি প্রাইমটা বের করি সেটা কত আসবে, আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। ওকে, এখন কাজ কি, এখন কাজ কিছুই না, জাস্ট মানটা বসাও গো, বসাও। তাহলে এখানে কত আসবে, রুট ওভার আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। ওকে, আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে নতুন পর্যায়কাল, আচ্ছা সেটা বের করতেছি, আগে মানটা একটু বসাই। উপরে হচ্ছে 6400, নিচে হচ্ছে 6400 মাইনাস 200, তার মানে থাকবে উপরে রুট ওভার 6400, নিচে হচ্ছে 6200। ঠিক আছে, তার মানে রুট ওভার 32 বাই 31 কত ভাইয়া, রুট ওভার 32/31। ওকে, তাহলে এখান থেকে নতুন পর্যায়কাল কত হবে, নতুন পর্যায়কাল ওকে, এই নতুন পর্যায়কাল টি প্রাইম হবে রুট ওভার 32 ডিভাইডেড বাই 31 মাল্টিপ্লাইড বাই আগের পর্যায়কাল মানে ভূপৃষ্ঠের পর্যায়কাল, সেটা কত, সেটা হচ্ছে 5, জাস্ট বসাই দিলেই কাজ শেষ। রুট ওভার 32/31 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 5, এটাই হবে নতুন পর্যায়কাল 200 কিলোমিটার গভীরে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে নতুন পর্যায়কাল। দেখেন যদি ক্লিয়ার হয়, আজকের মতো ছুটি। ও মাই গড ভাইয়া ছুটি, ইয়েস আজকের মতো ছুটি, শেষ 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 গাইস, কমপ্লিট হয়ে গেছে। দেখো যা যা পড়ার চেয়েছিলাম মোটামুটি হয়ে গেছে, আরও কিছু জিনিস যদিও ছিল, দু একটা জিনিস ছিল, বব পরিবর্তন হওয়ার জন্য কি হবে সেটা আমরা পরের ক্লাসে দেখবো, সমস্যা নেই, বাট ম্যাক্সিমাম জিনিস হয়ে গেছে। ওকে, তো দেখেন এই ম্যাথগুলো বুঝছেন কিনা, এই ম্যাথগুলো পারবেন কিনা, এগুলো কিন্তু পারা লাগবে, এগুলো এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্টে যা যা পড়াইলাম এগুলো প্রত্যেকটা জিনিস এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আরেকটু কমপ্লেক্স ম্যাথ দেখবো পরের দিন, বাট এগুলো হচ্ছে এইচএসসির জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেখেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমাদের কমপ্লিট। এক্সামের জন্য ক্লাস করতে পারতেছি না, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এক্সামের পর ক্লাস করলে কোনো প্যারা নাই, বুঝছি ভাই। ওকে দাদা, ভিডিও মাঝে মাঝে বাফার করতেছে, একটু আগের দিন সমস্যা হয়েছিল, আজকেও হয়েছে নাকি, আজকেও কি ভিডিও মাঝে মাঝে বাফার করছে, এমন তো করার কথা না, আজকে তো ঠিকঠাক থাকার কথা, দেখো তাও আমাকে জানাও, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি আপনারা আসলে বুঝতে পারছেন, আপনাদের ম্যাক্সিমাম মনে হয় পর্যায়বৃত্ত গতি পড়া শেষই কিনা, আর্কাইভ থেকে করে ফেলছো কিনা। আর্কাইভ থেকে যদি করেও থাকো ভাই, এই ক্লাসগুলো হাইলি সাজেস্টেড, ঠিক আছে, তোমাদের জন্য একটু গবেষণা করে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, সেগুলো একটু ঠিকঠাক ভালো মতো পড়ো, আর্কাইভের উপর দিয়ে চালাই দিও না, অ্যাটলিস্ট স্লাইড দেখো, স্লাইড দেখে নতুন নতুন ম্যাথগুলো এক্সপ্লোর করার ট্রাই করো, যে কেসগুলো অ্যানালাইসিস করাচ্ছি সেগুলো একটু ঠিকঠাক পড়ো। ওকে, ঠিকঠাক পড়লেই আর কোনো সমস্যা নাই। তাহলে আমাদের দেখা হচ্ছে আবার পরশু দিন, আমাদের তো 8 নাম্বার লেকচার হয়ে গেল, আর হয়তো বা দুইটা লেকচার শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমি হয়তো বা একটা অ্যাডিশনাল ক্লাস নিব, সেটা হচ্ছে অ্যাডমিশনের টপিকের উপর। সো ইন টোটাল আমাদের হয়তো বা 3টা ক্লাস লাগবে, বাট 2টা ক্লাসের মধ্যে হচ্ছে তোমাদের এইচএসসি রিলেটেড যত কিছু আছে সেগুলো শেষ হয়ে যাবে। ওকে, সো 10টা ক্লাসেই শেষ হয়ে যাচ্ছে, একটা ক্লাস এক্সট্রা অ্যাডমিশনের জন্য, এতটুকু ছাড় তো আমাকে একটু দিতে হবে যেন তোমাদের সব কিছু পড়াই দিতে পারি, দ্যাট ইজ দ্য টার্গেট। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কালকে আবার আমাদের সেকেন্ড পেপার ব্যাচেও ক্লাস আছে, সেকেন্ড পেপার ব্যাচে হচ্ছে আমরা ম্যাগনেট পড়তেছিলাম, ম্যাগনেটের মোস্ট প্রবাবলি 8 নাম্বার লেকচার হচ্ছে কালকে হবে, 7 বা 8 নাম্বার লেকচার। ওকে, সেখানেও দেখা হচ্ছে, আর তারপরের দিন তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো টেক কেয়ার, পড়তে থাকেন ভালো মতো, আজকের মতো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম, রাতটাকে কাজে লাগাও, সময় নষ্ট করো না। আর সামনে যাদের পরীক্ষা অবশ্যই বেস্ট অফ লাক, ভালো মতো পড়তে থাকেন, কোনো গাইডলাইন বা সাজেশন দরকার হলে ডু লেট মি নো, আমি তো আছি, নাইমও আছে। বিদায়, গুড নাইট, টাটা।